হ্যালো এভরিওয়ান, হোপফুলি আল্লাহ রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমাকে ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা, দেখতে পারতেছো কিনা, অল ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আমাকে তাড়াতাড়ি জানাই দিবা ভাইয়া, যে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক দেখা যায়, বোঝা যায় এবং শোনা যায়, তাহলে একটু আমাকে তাড়াতাড়ি জানাও। আমরা আজকের ক্লাসটা ইনশাল্লাহ শুরু করতে চাই। আমরা আজকে অনেক কিছু পড়াশোনা করব, বিক্রিয়া সাম্য ধ্রুবক পড়বো, ভর ক্রিয়া সূত্র সম্পর্কে পড়বো, কেপি কেসির একটা বেসিক ক্লাস পড়বো। কেমন? সো কি অবস্থা? এখন হোপফুলি সাউন্ড থাকার কথা, সব ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে তাড়াতাড়ি জানাও তো। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সবকিছু হতে চলেছে। ফাতেমা চলে এসেছে, আপনও এসেছে, রাতুল হোসেন এসেছে, তার পরবর্তীতে দেখতে পাচ্ছি হচ্ছে নিচা, নাম কি আসলে নিচা উচা নাকি নাকি অন্য কিছু, নিচু? আচ্ছা যাই হোক, ফাইজা, তারপরে হচ্ছে ঝুমা আক্তার জুইও চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আব্দুস সামি চলে এসেছে। সবাইকে মোটামুটি দেখতে পারতেছি। সবাই যদি ক্লিয়ার থাকো তাহলে একটু আমাকে কমেন্টে জানাতে পারো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, রাইট? দেখো ভাইয়া, আজকের ক্লাসের মধ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো আজকে যে জিনিসগুলো তোমাদের কাছে আমার লাগবে, রিকোয়েস্ট থাকবে, হাম্বল রিকোয়েস্ট, তোমাদের খাতা লাগবে ক্লাসটা করার পূর্বে, তার পরবর্তীতে তোমাদের কলম লাগবে এবং তোমাদের মনটা একটু লাগবে বাবা। মন বলো, মস্তিষ্ক বলো, যাহা কিছুই বলো না কেন, তোমাদের মন লাগবে, যে ক্লাসের মধ্যে মন থাকতে হবে, অথবা মনোযোগ যেটাকে বলা হয়, আসলে মন বলো বা মনোযোগ বলো, এই জিনিসটা থাকতে হবে। তবে আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট আজকের ক্লাসে তোমার মনটা আজকে আমাকে দিয়ে দাও বাবা, কারণ আজকের ক্লাসে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা যদি আজকের ক্লাসে মন বা মনোযোগ কোনো কিছু না দাও, শেষে গিয়ে আসলে একটু আতেল টাইপের হয়ে যাবা, একটু কেমন লাগবে ক্লাসটা শেষে, আসলে খুবই বিচ্ছিরি বিচ্ছিরি লাগবে আসলে। সো যার কারণে আমি বলতেছি ক্লাসের মধ্যে একটু মনটা দিতে হবে, মনোযোগ দিতে হবে। আমি সেই সকল ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি যারা ক্লাস করার সময় আসলে সকিনা, জরিনা এদের কথা চিন্তা করে, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার চিন্তা করে, দয়া করে ক্লাস সময় আসলে তাদের কথা চিন্তা করবেন না। এবং সেই সকল আপুদের উদ্দেশ্যে বলতে চাই যারা আসলে শ্বশুর শাশুড়ির বাসায় যেতে খুবই আসলে হচ্ছে আবেগী, তাদেরকে বলবো এইসব জিনিস মাথার বাইরে রেখে এখন একটু পড়াশোনা করো, নয়তো বা পরবর্তীতে ঝাড়ুর মাইর খাইতে হইতে পারে আর কি। যাই হোক, আমরা সবাই শুরু করতে চাই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মন আপনার ক্লাসে দিছি, থ্যাংক ইউ। রিয়াদুল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, আপু, সবাইকে। তোমরা কি সবাই ক্লাসে জয়েন করে ফেলেছো? আমরা 1 মিনিট সময় নিতে চাই। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কি তোমরা ঠিকঠাক মতো করেছো, মন দিয়ে করেছো, নাকি মন দিয়েছো অন্য কাউকে? মন দিয়ে ক্লাস করতে হবে কিন্তু, নয়তো কিন্তু জীবন শেষ হয়ে যাবে আজকের ক্লাসে। আজকে রাসায়নিক পরিবর্তনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই যে টপিকগুলো আজকে থেকে যেই টপিকগুলো পড়ানো শুরু হলো, সেখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন পাবাই। আমি জাস্ট একটু ধারণা দেই, আমি জানি না তোমরা শুনেছো কিনা, এই অধ্যায়ের অন্যতম একটা টপিক হচ্ছে কেসি আর কেপি। সো এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট টপিক গুলো হচ্ছে কেসি এবং কি বলেছি বলতো ভাইয়া, কেসি এবং কেপি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক। সেই টপিকের প্রবেশদ্বারে দাঁড়ায় আছি আসলে আমরা। বুঝতে পেরেছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সৃজনশীল করতে অনেক সমস্যা হয়, তুমি যেটা করবা, ওয়ান শট ক্লাস দিয়ে দিয়েছি। সো ওয়ান শট ক্লাসগুলো একটু করো ভাইয়া। সৃজনশীল প্রথম দিকে একটু সমস্যা হবে, এটা স্বাভাবিক, করতে করতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা তোমাদের জন্য চিন্তা করতেছি আলাদা করে শুধু সিকিউ সলভিং ক্লাস দিব ইনশাআল্লাহ, সমস্যা নাই। ঠিক আছে, সবাই রেডি? 31 বেজে গিয়েছে, চলো আমরা খাতা কলম, দেখো প্রথমে লাগবে খাতা, পরে লাগবে কলম, পরে লাগবে তোমার ক্লাসের মধ্যে মন। সবকিছু যদি থাকে চলো আমরা ক্লাসটার মধ্যে ঝাঁপিয়ে পড়ি। দেখো, প্রথমে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখনো এই ক্লাসের গত দিনের টপিকটাই শুরু করতে পারিনি। গত দিনের টপিক আর আজকের টপিক একসাথে পড়বো, সেটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। কার সূত্র? আজকের ক্লাসের প্রথম টপিক হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। দুইজন বিজ্ঞানী সাহেবের নাম বইয়ের মধ্যে আছে, একটুখানি দেখে নিবা। ওইগুলো পরীক্ষায় তেমন একটা আসে না, কিন্তু আমার টপিকের মেইন যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। কার সূত্র? ভর ক্রিয়া সূত্র। এখন আমি ভর ক্রিয়া সূত্রটা লিখবো। হ্যাঁ, আমি চাইলে এখানের মধ্যে লিখে নিয়ে আসতে পারতাম, বাট লিখে নিয়ে আসিনি, কারণ আমি চাই তুমি আমার সাথে লিখো। বুঝো না বুঝো একটা জিনিস দেখো, ভালো করে খেয়াল করো ভাইয়া। তোমরা বিক্রিয়ার হার পড়েছো না বলতো? বিক্রিয়ার হার
বলছি না এই বিক্রিয়ার হার এটা সমানুপাতিক ওইটা সমানুপাতিক, বিক্রিয়ার হার নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। ভর ক্রিয়ার সূত্রটা আমরা এখন একটু পড়তে চাই, দেখতে চাই। বুঝতে পেরেছো আমার কথা? চলো আমরা ভর ক্রিয়ার সূত্রটা একটু লিখতে চাই। মনে রাখবা নির্দিষ্ট তাপমাত্রায় কয়েকটা জিনিস জাস্ট লিখো, পরে বুঝাবো, কিচ্ছু প্রশ্ন করবা না, খালি লিখো। প্রথমে লিখো তাপমাত্রাটা আমাকে ফিক্সড রাখতে হবে, যার কারণে বলেছি নির্দিষ্ট তাপমাত্রায়। কোন মাত্রা? নির্দিষ্ট তাপমাত্রায়। কি বলেছি বলতো ভাইয়া? নির্দিষ্ট তাপমাত্রায়। শুধু তাপমাত্রাটা ফিক্স থাকলে হবে না, এই সূত্রের মধ্যে দুইটা জিনিস ফিক্স থাকতে হবে, একটা হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে সময়। আবারও বলতেছি ভর ক্রিয়া সূত্রটা কি, জিনিসটা বলতে কি বুঝায় সবকিছু বুঝিয়ে বলবো, কোনো সমস্যা নাই। দুইটা জিনিস মনে রাখবা, এই সূত্রে দুইটা জিনিস খুবই ভাইটাল রোল প্লে করে। এক নাম্বার হচ্ছে তাপমাত্রাটা তুমি চেঞ্জ করতে পারবে না, তাপমাত্রা চেঞ্জ করলে এই সূত্র আর অ্যাপ্লিকেবল থাকবে না। একটা ফিক্সড তাপমাত্রা এই সূত্রটা তোমাকে চিন্তা করতে হবে। প্রথমে আমি কি করব? হ্যালো ভাইয়া, নির্দিষ্ট তাপমাত্রায়। তার পরবর্তীতে দুই নাম্বার যে জিনিসটা তোমাকে চিন্তা করতে হবে, নির্দিষ্ট সময়ে। দুইটা আলাদা কালার দিয়ে লিখলাম, নির্দিষ্ট সময়ে। যারা আগের ক্লাসে করেছো এটা খুব সহজে বুঝবা। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে, দুইটা জিনিস লিখে লিখেছো খাতায়। ভর ক্রিয়া সূত্রে আমার দুইটা জিনিস ফিক্স থাকতে হয়, একটা হচ্ছে নির্দিষ্ট সময় আর একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। একটা হচ্ছে নির্দিষ্ট সময় আর একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা, তাই বলা হয় নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে। দুইটা মনে রাখবা। কোন বিক্রিয়ার হার, যে কোনো বিক্রিয়ার হার কি হয়? বিক্রিয়কের সমানুপাতিক না? কোন বিক্রিয়ার হার কিসের হার বলতো? বিক্রিয়ার হার। আচ্ছা বিক্রিয়ার হার বলতে কি বোঝায়? হার পড়েছি না, বিক্রিয়ার হার পড়েছি না? বলো, বিক্রিয়ার হার পড়েছি না? বিক্রিয়কগুলো বিক্রিয়া করে প্রতি সেকেন্ডে কি পরিমাণ উৎপাদ তৈরি করে, এটাই বিক্রিয়ার হার। এটা একদম প্রথম ক্লাসের দিকেই পড়িয়েছি বিক্রিয়ার হার। সো দেখো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত, লিখো আমার সাথে লিখো, ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর দেখো এখানে একটু ফাঁকা জায়গা রাখো, সমানুপাতিক লিখো, একটু ফাঁকা জায়গা রাখো একটা জিনিস লিখার জন্য। সমানুপাতিক লিখো, এই পর্যন্ত লিখো। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো একটা বিক্রিয়ার হার ওই সময়ে বিক্রিয়কের বা বিক্রিয়কগুলোর সমানুপাতিক। মানে কি? বিক্রিয়ক যত বেশি হয় বিক্রিয়া তত জোরে হয়, বিক্রিয়া যত বেশি হয় বিক্রিয়ার হার তত বেশি হয়। না তোমার দেরি হয়নি সঞ্জিদা, দেরি হয়নি, তাড়াতাড়ি লিখো 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 লিখো। তোমাদের জন্য আমি লিখতেছি যাতে তোমরা নিজেরাও খাতায় লিখো। লিখা হয়েছে? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময় উপস্থিত বিক্রিয়কগুলোর, লিখো ভাইয়া। আইরিন নাকি? লেট হয়নি ভাইয়া, তাড়াতাড়ি করো। ঠিক আছে, এখন সব থেকে মজার একটা পার্ট বলবো, যেটা আসলে কেউ কখনো শুনোই নাই। সেটা হচ্ছে বিক্রিয়কগুলোর, এখানে মাঝখানে লিখবা বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের, যেটা আসলে কেউ চিনোই না। জাস্ট লিখো, জাস্ট লিখে রাখো ভাইয়া, জাস্ট লিখে রাখো। এটা কেউ চিনোই না আমি জানি, লিখে রাখো, জাস্ট লিখো, আমি তোমাকে বুঝাচ্ছি। সক্রিয় ভর বলতে কি বোঝায়? আচ্ছা তোমরা কি সক্রিয়ণ শক্তি নামে একটা টার্ম শিখেছ? সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি মানে কি? মানে যেই শক্তিটা পাইলে
বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে। যেই শক্তিটা পাইলে বিক্রিয়কগুলো কিসে পরিণত হবে? উৎপাদে পরিণত হবে, সেটাকে আসলে সক্রিয়ণ শক্তি বলে। চিন্তা করো, তোমার এখানের মধ্যে 10টা অণু আছে যারা বিক্রিয়া করেছে। কয়টা অণু আছে বলো তো ভাইয়া? তুমি চিন্তা করো, এখানের মধ্যে তোমার 10টা অণু আছে। 1 2 3 4, ধরো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10। তাদের মাঝখানে একটা রাসায়নিক বিক্রিয়া হলো, খুবই ভালো কথা। এর পরবর্তীতে এখানের মধ্যে উৎপাদ তৈরি হয়েছে। চিন্তা করো, এই যে এখানের মধ্যে 10টা অণুর মধ্যে মাত্র মাত্র 3টা অণু সক্রিয়ণ শক্তি অর্জন করছে। কয়টা অণু সক্রিয়ণ শক্তি অর্জন করছে? 3টা অণু। সক্রিয়ণ শক্তি মানে কি? সক্রিয়ণ শক্তি মানে হচ্ছে যেই শক্তিটা পাইলে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয়। যেই শক্তিটা, মানে আমি কিন্তু বিক্রিয়কগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি পর্যন্ত পৌঁছাতে না পারলে বিক্রিয়কগুলো কিন্তু বিক্রিয়া করে না, আগের ক্লাসে পড়েছিলাম। সো জাস্ট সক্রিয়ণ শক্তি মানে কি? সক্রিয়ণ শক্তি মানে দেখো, এখানে 10টা অণু ছিল, কিন্তু 10টা অণুর মধ্যে হাতে গনে গনে 3টা অণু মাত্র এখানের মধ্যে সক্রিয়ণ শক্তি লাভ করতে পারছে। তাহলে কয়টা অণু উৎপাদে পরিণত হইতে পারছে? 3টা অণু উৎপাদে পরিণত হইতে পারছে। এই যে উৎপাদে পরিণত হইল যে কয়েকটা অণু, তার যে ভর সেটাকে আসলে সক্রিয় ভর বলা হয়। কথা কি বুঝাইতে পারছি? সবগুলো মানে হচ্ছে বিক্রিয়ক কিন্তু উৎপাদে পরিণত হতে পারে না। সবগুলো বিক্রিয়ক কিন্তু উৎপাদে পরিণত হতে পারে না। এখানের মধ্যে যেগুলো শক্তি অর্জন করবে, যেই বিক্রিয়ক, এখানে চিন্তা করে এটা কি বিক্রিয়ক, এরা বিক্রিয়া করেছে। এগুলো কি? এগুলো হচ্ছে বিক্রিয়ক। এরা কি করেছে? বিক্রিয়া করেছে। বিক্রিয়া করে কিসে পরিণত হয়েছে? উৎপাদে পরিণত হয়েছে। বুঝাইতে পারছি? বিক্রিয়কগুলো বিক্রিয়া করে কিসে পরিণত হয়েছে? উৎপাদে পরিণত হয়েছে। যে কয়েকটা অণু শুধুমাত্র বিক্রিয়া করে উৎপাদে, যেমন এখানে 10টা ছিল বিক্রিয়ক, উৎপাদে কিন্তু 3টা অণু পরিণত হইতে পারছে। কেন? সবাই সক্রিয়ণ যে শক্তিটা সেটা অর্জন করতে পারেনি। সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারছে মাত্র হাতে গোনা 3 জন। সো যার কারণে আসলে এখানের মধ্যে কি হয়েছে বলতো? এই জায়গার মধ্যে বলছে ভাইয়া বিক্রিয়কগুলো কিন্তু, মানে দেখো ভালো করে খেয়াল করো, বিক্রিয়ার হার কিসের উপর নির্ভর করে? যত বেশি বিক্রিয়ক হবে তার উপর নির্ভর করে। আবার বিক্রিয়কগুলো সবগুলো বিক্রিয়ক না, যে কয়েকটা বিক্রিয়ক আসলে উৎপাদে পরিণত হবে তাদের ভরের উপর নির্ভর করে বিক্রিয়ার হার। সবাই কি বুঝতে পেরেছ? সক্রিয় ভর টার্মটা বুঝতে পেরেছ? বলো তো দেখি, বলো, সবাই বলো, সবাইকেই বুঝতে হবে, বলো। আরে হিমেল, মাত্র জয়েন করেছো? আচ্ছা ঠিক আছে। এক্স্যাক্টলি, যেগুলো সক্রিয়তা অর্জন করবে। আমি কি টার্মটা বুঝাইতে পারছি? তবে সক্রিয়ণ ভর বলতে বইয়ের মধ্যে 2টা সুন্দর কথা লেখা আছে। বুঝাইতে পারছি? দেখো ভাইয়া, আগের ক্লাসে যদি তোমরা সক্রিয়ণ শক্তিটা না বুঝো তাহলে এটাতে কিন্তু প্যারা খাবা। আসলে আগের চ্যাপ্টারের মানে আগের ক্লাসে কিন্তু সক্রিয়ণ শক্তি বুঝতে হবে। সক্রিয়ণ শক্তি বুঝলে এটা ইজি। সক্রিয়ণ শক্তি মানে কি? এটা বিক্রিয়ক, বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হইতে যে শক্তিটা লাগে সেটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি। তো তুমি চিন্তা করো, এখানের মধ্যে 10টা অণু নিয়ে বিক্রিয়াটা শুরু করছিল, কিন্তু উৎপাদে পরিণত হওয়ার জন্য শক্তি অর্জন করছে মাত্র 3 জন। তাই উৎপাদে মাত্র 10 জনের মধ্যে 3 জন রূপান্তর হয়েছে। তাহলে এই যে 3 জন যে শুধুমাত্র রূপান্তর হইলো, 10 জনের মধ্যে শুধু 3 জন রূপান্তর হইলো। সো এই যে রূপান্তর হইলো, এই যে অণুগুলোর ভর, এটাকে আসলে সক্রিয় ভর। যারা যারা ভাবতেছো আবার যে ভাইয়া উৎপাদের ভরগুলোই কি সক্রিয় ভর? না, একেবারে না। আবার দেখো, এই বিক্রিয়কগুলো উভয়মুখী, বিক্রিয়াটা কিন্তু উভয়মুখী হইতে হয়। এই বিক্রিয়কগুলো আবার উৎপাদ, উভয়মুখী বিক্রিয়ায় আবার কি হবে? উভয়মুখী বিক্রিয়াতে কিন্তু এই উৎপাদগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার বিক্রিয়কের দিকে আসা শুরু করবে। আবারও বলি, উৎপাদে কি হবে? উৎপাদ উভয়মুখী বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়। আবার তাহলে এখানে বুঝতে হবে, উৎপাদের মধ্যে যে কয়েকটা অণু বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারে সেই কয়েকটা অণুর ভরকে সক্রিয় মানে অণুর ভর বলা হয়।
বুঝছো? এই যে এতক্ষণ ধরে যে তাহা বলতেছো উৎপাদের ভরেই হচ্ছে সক্রিয়ণ ভর, এটা একেবারেই ঠিক কথা না। কারণ কি, আমি আবারও বলতেছি, উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখা যায়, এই যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। তাহলে উৎপাদে পরিণত হওয়ার যেই কয়েকটা অণুর ভর পাইছি, সেই কয়েকটা, এই 3টা অণুর ভর হচ্ছে সক্রিয়ণ ভর। আচ্ছা, বুঝলাম। আবার উভয়মুখী বিক্রিয়ায় কি হয়, এই উৎপাদগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়, রাইট? তখন আবার যে কয়েকটা অণু, যদি তখন হয় এরকম যে 2টা অণুর ভর আসলে বিক্রিয়কে পরিণত হয়েছে, তখন ওই 2টা যে অণু, ওই 2টা অণুর ভরকে আসলে বলবো সক্রিয় অণুর ভর। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ক্লিয়ার? ভেরি গুড। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলি ভাইয়া, জাস্ট বেসিক, এটা তো বেসিক জিনিস ছিল। সো এই যে মূল, এই যে এইটা বের করার জন্য সক্রিয়ণ ভর বের করার জন্য আমাদের 3টা টার্ম আলাদা আলাদা ইউজ করা হয়, বা 2টা টার্ম আসলে ব্যবহার করা হয়। সবাই লিখে নিয়েছো তো? বলো তো ভাইয়া, সবাই লিখে নিয়েছো? বলো, কয়টা টার্ম ইউজ করা হয়? 3টা টার্ম ইউজ করা হয়, বা 2টা টার্ম। এটা বের করার জন্য আমরা কয়েকটা জিনিসের হেল্প নেই। একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, এগুলো আমরা পড়বো, একটু পরে পড়বো। মোলার ঘনমাত্রা মানে শুধু ঘনমাত্রা, এটা বের করার সময় আমাকে ঘনমাত্রা দিয়ে কাউন্ট করতে হতে পারে। অথবা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আংশিক চাপ। লিখে রাখো, এটা আমরা পরে পড়বো। আংশিক চাপ, এই 2টা জিনিস দিয়ে আমরা আসলে কি বের করব? সক্রিয়ণ ভর বের করব। ম্যাথে কি বের করব? সক্রিয়ণ ভর বের করব। মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ, এই 2টা দিয়ে সক্রিয়ণ ভর বের করব। এখন দেখো এই জিনিসটা, এই সূত্রটা এক্স্যাক্টলি যে কয়েকটা অণু সক্রিয়ণ শক্তি লাভ করবে আর কি। ঠিক আছে, ভেরি গুড। এবার আসো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। আমরা একটা উদাহরণ খাতার মধ্যে লিখে, আমার সাথে লিখো। চিন্তা করো এ, মানে জাস্ট চিন্তা করো এ, এই যে দেখো, এবং বি, এই 2টা বিক্রিয়া করছে। এ এবং বি এই 2টা বিক্রিয়া করছে, করার পরবর্তীতে তারা কি তৈরি করছে? এ বি বিক্রিয়া করার পর এটা একটা উভয়মুখী বিক্রিয়া। চিন্তা করো ভাইয়া, কি মুখী বিক্রিয়া? এটা একটা উভয়মুখী বিক্রিয়া। এ বি বিক্রিয়া করার পরবর্তীতে তারা নিজেদের মধ্যে সি এবং ডি তৈরি করছে। কি তৈরি করেছে? এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি তৈরি করেছে। এখন আমি যদি এখানে বলি, এখানে সক্রিয় ভর বলতে কি বোঝায় বলো তো দেখি? এই জায়গায় এখানে সক্রিয় ভর বলতে কি বোঝায়? এখানে সক্রিয় ভর বলতে কি বোঝায়? এখানের মধ্যে আমি কোনো কিছু লিখি নাই স্পেসিফিক ভাবে যে ভাই শুধুমাত্র এর কতগুলো অণু বিক্রিয়া করছে আমি জানি না। মনে করে নাও এর সবগুলো অণুই বিক্রিয়া করছে। মনে করো বি এর সবগুলো জিনিসই বিক্রিয়া করছে, করে এখানের মধ্যে সি এবং ডি তৈরি হয়েছে। বুঝছো? মানে এ এবং বি এর পুরা বিক্রিয়কটা সবাই সক্রিয়ণ অণু আসলে, মানে সবাই আসলে সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়েছে। তাহলে এখানে সক্রিয়ণ ভর কি হবে? এ এর ভর হতে পারে এবং বি এর ভর হতে পারে, রাইট? যদি আমি চিন্তা করি এ পুরাটাই সক্রিয়ণ শক্তি লাভ করছে, বি পুরাটাই সক্রিয়ণ শক্তি লাভ করছে, তাহলে এ এবং বি পুরাটার ভর। এবং দেখো ভালো করে খেয়াল করো, এখানে আমি আবার এটা যেহেতু উভয়মুখী, এই পাশে আমি চিন্তা করে নিলাম একটা মুহূর্তের জন্য, চিন্তা করে নিলাম যে ভাইয়া আবার এটা যেহেতু উভয়মুখী বিক্রিয়া, সি এর পুরাটাই সক্রিয়ণ শক্তি লাভ করছে, উৎপাদের ডি এর পুরাটাই সক্রিয়ণ শক্তি লাভ করে তারা আবার বিক্রিয়কের দিকে আসতেছে। তাহলে এখানে এই সি এর ভরটাও হবে সক্রিয়ণ ভর, ডি এর ভরটাও হবে সক্রিয়ণ ভর। জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম আর কি। এখানে জাস্ট চিন্তা করলাম যে চিন্তা করো উভয়মুখী বিক্রিয়া মানে দুই পাশে, তার মানে উভয়মুখী বিক্রিয়া মানে কিন্তু শুধু এরা বিক্রিয়া করে ব্যাপারটা এমন না, এটাও যেমন বিক্রিয়া করে করে এক পাশে আসলে সিডি উৎপন্ন করে, আবার সিডিও পরস্পরের সাথে বিক্রিয়া করে করে এখানের মধ্যে এ বি তৈরি করতে থাকে। এটাই তো উভয়মুখী বিক্রিয়া, যার কারণে আসলে এখানে সক্রিয়ণ ভর বলতে কি বোঝায়? কার কার ভর? এ কে বুঝায়, বি কে বুঝায়, আবার এই পাশে যদি করি সি কে বুঝায়, ডি কে বুঝায়। বলো দেখি বুঝাইতে পারছি কিনা? ওরে ভাই, আমাদের তো দেখি প্রিয় অভিভাবক চলে এসেছে, বলতেছে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই। ওরে ভাই রে, প্রিয় অভিভাবক,
HM সিয়াম নাকি নাকি সামিয়া? সামিয়া, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সামিয়া দেখি হচ্ছে তুমি কি ইলেকশনে দাঁড়াচ্ছ নাকি সামিয়া বাবা? হ্যালো এভরিওয়ান, কেমন আছো গায়ে? চলে আসলাম টিকটক করতে। পড়তে আসছিস, পড় না রে বাবা। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিছি আলাদা করার জন্য, কিছু না, আলাদা করে দেয়, মানে এগুলো থেকে স্পেসিফিক ভাবে আলাদা করে বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেট দিছি। নয়তো তোরা ABCD লিখতে জানো, আমি যদি এখানে ব্র্যাকেটটা দিতাম ওরা কইতো AB তার মানে কি ABCD, তখন কইতো ভাইয়া তাহলে কি আমি DCBA লিখতে পারতাম না? আচ্ছা ভাইয়া দুইটা ভেক্টর রাশি চিন্তা করতে পারতাম না, দুইটা যোগ করতে পারতাম? মানে তোরা ঝামেলা বাঁধাইতি বাবা। যার কারণে আমি একেবারে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিছি যে প্রত্যেকটা আলাদা জিনিস, এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা আলাদা। বুঝছো সবাই? ভেরি গুড, সবাই ক্লিয়ার করতে পারছো? আসো এবার এই যে বিক্রিয়াটা তোমরা খাতায় লিখেছো তো নিশ্চয়ই, রাইট? খাতায় নিশ্চয়ই লিখেছো। খাতায় যেহেতু লিখেছো সুতরাং ভালো করে খেয়াল করো, কোন একটা বিক্রিয়ার হার, দেখো আমরা সূত্রটা কি জানি, আসলে এটা আমি আগেও লিখে দিয়েছি। আমরা সূত্রটা কি জানি, আমরা সূত্রটা লিখে ফেলো। এই যে দেখো সূত্রটা কি জানি দেখো তো, যে কোন বিক্রিয়ার হার, এই যে দেখো কোন বিক্রিয়ার হার, তার মানে আমি এখানে প্রথমে লিখলাম যে বিক্রিয়ার হার, এই যে কোন বিক্রিয়া বলতে এই বিক্রিয়াটাকে বোঝাচ্ছে। এখানে আমরা বিক্রিয়ার হার সমান সমান কি লিখতে পারি বলো? বিক্রিয়া খাতায় লিখো, বিক্রিয়ার হার সমান সমান কি লিখতে পারি বলো? এটা কি গলার হার? উত্তর হচ্ছে না। বিক্রিয়ার হার সমানুপাতিক, কিসের সমানুপাতিক? দেখো সূত্রে লিখছি ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। তার মানে আমি এখানে বলতে পারি না সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়ার হার কিসের সমানুপাতিক? সক্রিয় ভরের সমানুপাতিক। এটা লিখতে পারি কি পারি না বলো? বলো দেখি, বলো দেখি, বলো দেখি। বিক্রিয়ার হার সক্রিয় ভরের ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের এখানে আরেকটা কথা আমার মিস হয়ে গেছে। কার সক্রিয় ভর? বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। লিখেছ সবাই? বলো বিক্রিয়ার হার কিসের সমানুপাতিক? শত্রু তাসপিয়া, ভালো হয়ে যাও বাবা। সবাই লিখে নিয়েছ? আসো এবার আমরা কিছু একটা জিনিস লিখতে চাই। আজকের ক্লাসটা অনেক মজার বাবা, চিলিং ক্লাস হবে, একটু জাস্ট মনোযোগ দাও, বাকিটা আমার হাতে, প্যারা খাইও না। লিখে নিয়েছো না সবাই? আবার এমন কইরো না আমি জাস্ট কয়েকটা লাইন লিখে পেজ চেঞ্জ করছি এই জন্য তোমরাও পেজ চেঞ্জ করবা না। আমি এখানে প্লাস চাপ দিলে হাজার খানেক পেজ আসবে, আমার সমস্যা নেই। তুমি জাস্ট আমার লেখার নিচে নিচে লিখে যাও, আমার লেখার নিচে নিচে লিখে যাও, কেমন? এবার আসো, আসল খেলা হবে এবার। আমি কি বিক্রিয়কটা কি কি লিখেছিলাম দেখো ভাইয়া, আমি লিখেছিলাম, এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে। আচ্ছা বলো তো ভাইয়া, এখানে যখন এ আর বি বিক্রিয়া করে, বুঝো, দেখো ভালো করে বুঝো, এই জিনিসটা অনেকে বুঝেই না। যখন এ এবং বি মিলে বিক্রিয়া করে এবং এপাশে কিছু উৎপাদ তৈরি করে, তখন সে আসলে বিক্রিয়ক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? সে তখন বিক্রিয়ক হিসেবে কাজ করে। এবং এখানের মধ্যে যে জিনিসটা তৈরি হয় C+D, এটা যখন তৈরি হয় তখন এই জিনিসটা আসলে কি তৈরি হিসেবে কাজ করবে? এই জিনিসটা তখন আসলে উৎপাদ হিসেবে কাজ করবে। কি হিসেবে? উৎপাদ হিসেবে কাজ করবে। দেখো একটু খাতে লিখে নিও, অনেকে বুঝে না। উভয়মুখী বিক্রিয়া যেহেতু, তাহলে দেখো একটা সময় কি হয়, সি এবং ডি মিলে তারা আবার বিক্রিয়া করে এপাশে এ এবং বি তৈরি হওয়া শুরু করে। আচ্ছা, তার মানে এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো, তার মানে এখানের মধ্যে তখন এই জিনিসটা কি হবে, যখন এরা বিক্রিয়া করে উৎপাদে বিক্রিয়াটা বিক্রিয়কের দিকে যাবে, তখন এরা হয়ে যাবে বিক্রিয়ক আর এরা হয়ে যাবে আসলে উৎপাদ। মানে আমাদের মেইন যে সমস্যাটা কি জানো? আমরা সমস্যা হচ্ছে আমরা সারা জীবন চিন্তাই করি এই পাশে যা থাকবে তাই বিক্রিয়ক আর এপাশে যা তৈরি হবে তাই উৎপাদ। না, এই কথাটা একেবারে সত্য না। উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে কথাটা একটু ভিন্ন হয়ে যায়। যেমন উভয়মুখী বিক্রিয়াতে তো দুইটা চিহ্নই থাকে, সো এ এবং বি বিক্রিয়া করে যখন সিডি উৎপন্ন হওয়া শুরু করে
তখন এই জিনিসটা বিক্রিয়ক, মানে যারা বিক্রিয়া করবে তারাই বিক্রিয়ক। এখন তোমার আর তোমার শাশুড়ি আম্মার মধ্যে হেভি মারামারি, হেভি ক্যাচাল, বিক্রিয়া করতেছে কার মধ্যে? তোমার আর তোমার শাশুড়ির মধ্যে। তাহলে তোমরা দুইজন বিক্রিয়ক, আর তোমাদের শিকার হচ্ছে তোমাদের শ্বশুর, তোমাদের পরাণের মানুষ, তারা হয়ে যায় উৎপাদ। আসলে ঝগড়া করো তোমরা সারাদিন, ধরো হচ্ছে তুমি এবং তোমার শাশুড়ি সারাদিন ঝগড়া করবা, আর মনের মানুষটা সারাদিন পর বাসায় আসবে, সে হয়ে যাবে ঝগড়ার শিকার। তোরে খাওয়াবো না আজকে একদম। তো যাই হোক আর কি, যাদের মধ্যে বিক্রিয়া ঘটে তারা বিক্রিয়ক, যারা তৈরি হয় তারাই উৎপাদ। কখনো মনে করা যাবে না এটা কখনো উৎপাদ মানে বিক্রিয়ক হইতে পারে না। এই যে দেখো, এটাও দেখো বিক্রিয়া করতেছে, এরা এখন বিক্রিয়ক, এরা এখন হচ্ছে উৎপাদ। আমি কি বুঝাইতে পারছি? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে ভাইয়া বিক্রিয়ক কারা কারা হতে পারে, উৎপাদ কারা কারা হতে পারে। সবাই বিক্রিয়ক হতে পারে, সবাই উৎপাদ হতে পারে। তার মানে একটা জিনিস এখানের মধ্যে খেয়াল করো, যদি তোমরা লিখে নাও, পরের স্লাইডে চলে যাই। দেখো ভাইয়া, তার মানে এ এবং বি যখন পরস্পরের সাথে বিক্রিয়া করতেছিল, যখন এ এবং বি পরস্পরের সাথে বিক্রিয়া করতেছিল, তারা বিক্রিয়ক হিসেবে কাজ করে। এখানে উৎপাদ হচ্ছে সি এবং ডি। আবার যখন সি ডি বিক্রিয়া করে তখন এরা বিক্রিয়ক হিসেবে কাজ করে, তখন আমার হচ্ছে উৎপাদ হচ্ছে এ আর বি। এই তো হয়ে গেল, বুঝাইতে পারছি? এখন দেখো, এখানের মধ্যে থেকে তোমাকে একটা জিনিস চিন্তা করতে হবে। আমি তোমাকে বলছিলাম এই যে বিক্রিয়কটা, এই যে বিক্রিয়ক, এইটা আসলে সম্মুখ, এরা আসলে বিক্রিয়া করে সামনের দিকে পাঠায়, বিক্রিয়াটাকে বিক্রিয়া করে সামনের দিকে পাঠায়। যার কারণে এই জায়গায় তোমরা আরেকটা লিখে নাও, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলবো সম্মুখমুখী বিক্রিয়া। লিখে নাও ভাইয়া, সম্মুখমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে কি বলবো? সম্মুখমুখী বিক্রিয়া। কারণ কি? কারণ হচ্ছে তারা বিক্রিয়া করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছে, আর এটা কি পিছনের দিকে আসতেছে। তাই বিক্রিয়ক সমূহ মানে এই জিনিসটা যদি এমনি আসে, বিক্রিয়াটা যদি এই পাশে আসে, তাহলে বলা হয় এটাকে পশ্চাৎমুখী বিক্রিয়া। বলো বুঝাইতে পারছি কিনা? বলো 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 বলো। বলো বলো, বুঝতে পারছো কিনা? এই পোলাপান, লিখেছো? খাতায় লিখেছো? আমার সাথে সাথে লিখতে হবে কিন্তু। সবাই লিখেছো? বলো বলো বলো, লিখেছো কিনা ভাই? বলো বলো। সম্মুখমুখী মানে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, পশ্চাৎমুখী মানে পেছনের দিকে আসবে। সম্মুখমুখী মানে, আব্দুল সামি বলতেছে ভাইয়া আমার ফুপু শুইনা থাপ্পড় দিছে। ঠিক কাজই করছে, ফুপুকে আমার সালাম দিও। তোমার আরো 2-4টা থাপ্পড় এমনি দেওয়া উচিত। দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, লিখেছো রাইট? এবার দেখো, এইখানে আমরা সম্মুখমুখী বিক্রিয়ার হার লিখবো। সম্মুখমুখী, দেখো আমরা এখানের মধ্যে কি পড়েছি? দেখো এইটা তো মনে আছে না তোমাদের? বিক্রিয়ার হার সক্রিয় ভরের সমানুপাতিক, এটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। এই লাইনটাও নিশ্চয়ই তোমরা খাতায় লিখেছো। তাহলে এই যে বিক্রিয়ার হার, কোন বিক্রিয়ার হার? সম্মুখমুখী বিক্রিয়া নাকি পশ্চাৎমুখী বিক্রিয়া? বিক্রিয়া দুই ধরনের হয়, এরা বিক্রিয়া করে উৎপাদ তৈরি হচ্ছে নাকি এরা বিক্রিয়া করে এপাশে আসতেছে, এটা নিশ্চিত করতে হবে। তো প্রথমে লিখবো বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হার কার বিক্রিয়ার হার? তো যদি এরা, আমরা চিন্তা করলাম এই দুইটা বিক্রিয়া করতেছে এখন, তাহলে আমরা বলবো সম্মুখমুখী বিক্রিয়ার হার। সম্মুখমুখী বিক্রিয়ার হার। সম্মুখমুখী বিক্রিয়ার কি হবে বলতো ভাইয়া? সম্মুখমুখী বিক্রিয়ার হার।
বুঝাইতে পারছি? কিসের বিক্রিয়ার হার? সম্মুখমুখী। সম্মুখ কারা? এরা। তাহলে বিক্রিয়ার হার কিসের সমানুপাতিক? মনে পড়ে? এই যে দেখো, বিক্রিয়কের সক্রিয় ভর। তাহলে দেখো তো, যদি আমি সম্মুখমুখী বলি, এই দুইটা সম্মুখমুখী না, এই দুইটা সম্মুখমুখী না, তাহলে এদের সক্রিয় ভর কি? এদের সক্রিয় ভর এ আর বি। এ তো পড়ছি। এখানে 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 দেখো, এইটা কি? এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ক। তো সম্মুখমুখী বিক্রিয়কের সক্রিয় ভর কি? এ এর ভর আর বি এর ভর। তাহলে আমরা এখানের মধ্যে কি লিখতে পারি? এই যে সমানুপাতিক এ আর বি। বলো দেখি বুঝেছো কিনা, বলো বলো দেখি, বুঝতে পেরেছো কিনা বলো। এরা কি? এরা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। এই যে এরা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী। আর এরা কি? এরা হচ্ছে, এদের ভরটা হচ্ছে সক্রিয় ভর। চিন্তা করেছিলাম, মনে আছে যে এদের পুরাটাই আসলে রাসায়নিকভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। বুঝতে পেরেছি? বলো দেখি। এখন এই যে দেখো সক্রিয় বিক্রিয়ার হার, এটাকে আমরা এর আগে রেট অফ রিঅ্যাকশন আর দিয়ে প্রকাশ করতাম। তো চিন্তা করলাম এটা হচ্ছে R1 দিয়ে চিন্তা করো। সমানুপাতিক একটা ধ্রুবক তুলে দিলে আমরা সমানুপাতিক একটা চিহ্ন কে দেই। তাহলে কে ইনটু দিলাম এ, এখানে কি হবে বলো তো ভাইয়া? বি। এই তো হয়ে গেল। আরে আমার কথা শুনে আন্টি হাসতেছে। আন্টিকে আমার সালাম দিও। তোমার আম্মু হাসতেছে। ক্লাস শেষে আন্টিকে থাকতে বলবো, আন্টিকে পড়া ধরবো, দেখি তোমার আম্মু আমার ক্লাসের পড়া মনোযোগ দিয়ে করেছে কি করেনি। তোমার আন্টিকে কিন্তু আমি একটা হোমওয়ার্ক 100 বার লিখতে দিব। আন্টিকে মনোযোগ দিয়ে ক্লাস করতে বলো। তোমার আম্মু যদি ক্লাসে ফাঁকিবাজি করে তাহলে তোমার আম্মুকে কিন্তু আমি একটা এই লেখাটা আমি 100 বার লিখতে দিব। তোমার আম্মু যদি না লিখতে পারে তোমার আব্বুকে লিখতে দিব। সুতরাং যার আত্মীয় স্বজন আমার ক্লাস করতেছে তারা যাতে মনোযোগ দিয়ে ক্লাস করে, তাদের কিন্তু ফাটাফাটি একটা মডেল টেস্ট পরীক্ষা হবে ক্লাস শেষে। ঠিক আছে, চলো এবার আসো। এবার হচ্ছে আন্টিকে বলো সরি, আমি মজা করছি, ভুল হয়ে গেছে আমার। দেখো এবার কি হবে? এটা তো সক্রিয় ছিল, রাইট? এইটা কি? এটা কি পশ্চাৎমুখী বিক্রিয়া না? কি বিক্রিয়া? পশ্চাৎমুখী বিক্রিয়া, রাইট? এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া, রাইট? তাহলে এটা কি? পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এটা কিসের সমানুপাতিক হবে চিন্তা করো তো, তোমরাই বলো তো। পশ্চাৎমুখী কোনটা? এইটা না? এটা পশ্চাৎমুখী না? বলো দেখি, এটা কি পশ্চাৎমুখী না? ঠিক আছে, আমার বেবি সিস্টার, তোমার আপুকে আমার সালাম দিও। ঠিক আছে, তাহলে এটা কি হবে? সি আর টি। কেন? কারণ এরা হচ্ছে পশ্চাৎমুখী। তাহলে এখানে বিক্রিয়ার হার আমরা কি লিখতে পারি? এখানে আমরা বিক্রিয়ার হার R2 সমানুপাতিক সি ইন্টু ডি। তাহলে এখানের মধ্যে সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে কি হবে? জাস্ট আমি এখানের মধ্যে এক লাইন এক্সট্রা করলাম, কোনো দরকার নেই, তুমি জাস্ট একসাথে লিখো R2 লিখো। এটা সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি হয়? একটা ধ্রুবক কে লিখতে হয়, এর মধ্যে সি। লিখেছো সবাই খাতায়? ভেরি গুড। এবার একটা জিনিস খুবই জানা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনে রাখবা উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থায়, এই কথাটা লিখে নাও, এই কথাটা লিখে নাও। উভয়মুখী বিক্রিয়ায়, উভয়মুখী বিক্রিয়ায় সাম্য অবস্থা, সাম্য মানে কি? সমান সমান অবস্থা। বিক্রিয়ার সাম্যাবস্থায়, সাম্যাবস্থা বানান কি? সাম্যাবস্থা। সাম্যাবস্থায় এই যে দেখো উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থা মানে সমান অবস্থা। সেই সমান অবস্থায় কি হয় জানো?
সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, দুইটার অ্যামাউন্টটা সমান, যেহেতু সাম্য অবস্থায় বা সমান সমান অবস্থায় আছে, তাই উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় আসলে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এটা সমান। বুঝাইতে পারছি? সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। এটা লিখো, খাতায় লিখো, সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। বিক্রিয়ার হার সমান লিখেছ? বলো বলো। উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান। তাহলে এখন দেখো মজার বিষয়টা খেয়াল করো, আমরা এখানে দুইটা পাইছি। সম্মুখমুখীর ক্ষেত্রে কি পাইছি? R1 সমান সমান কে। এখানে এখন তুমি আর কে দিবা না, K1 দিবা, যেহেতু দুইটা জিনিস আসছে। এই যে দেখো এখানের মধ্যে তুমি কে না দিয়ে K1 দাও, পরেরটাতে R2 এর জায়গায় K2 দিয়ে দাও। বুঝছো? জাস্ট 1 2 দিয়ে দাও। এখানে কি হবে? সম্মুখমুখী বিক্রিয়ার হার কি? A, আর এখানের মধ্যে হচ্ছে B। এখানের মধ্যে R2 সমান সমান কি লিখতে পারি ভাইয়া? R2 সমান সমান হচ্ছে K2। এখানের মধ্যে কি হবে বলতো? C ইন্টু D। এটা হচ্ছে আমরা পাইছি। তাহলে আমরা এখানের মধ্যে কি লিখতে পারি? আমরা এখানের মধ্যে লিখতে পারি শর্তানুসারে এই দুইটা সমান। এই দুইটা মানে কি? এই দুইটা মানে হচ্ছে R1 ভাগ আর কি বলি, R1 সমান সমান হচ্ছে R2। তাহলে এবার দেখো R1 এর ভ্যালু কোনটা? এইটা হচ্ছে R1 এর ভ্যালু। R1 এর নিচে তুমি R1 এর ভ্যালুটা লিখে ফেলো। কত ভ্যালু এটা? K1 ইন্টু A B, আর ওইখানে ভ্যালু কত? K2 C ইন্টু D। এই তো হয়ে গেল। এবার তুমি সাইড চেঞ্জ করো। সাইড চেঞ্জ করো মানে কি? তুমি আর গুলাকে মানে কে গুলাকে এক পাশে আনো, K1 ভাগ K2 করো, মানে K2টাকে এ পাশে আনো আর এটাকে ওই পাশে পাঠাই দাও। সাইড চেঞ্জ তো পারো, এই বুড়া বয়সে সাইড চেঞ্জ পারা উচিত, নয়তো বা ক্লাস 1-এ ওই যে তোমার বেবি সিস্টারের সাথে ভর্তি হইতে হবে ক্লাস 1-এ। আবার দেখো এটা উপরে ছিল নিচে চলে আসছে, আর এটা সিডি উপরে ছিল, সিডি উপরেই থাকবে, আর এই যে এ বিটা নিচে চলে আসবে। বলো লিখেছো কিনা? এবার মজার বিষয় হচ্ছে এই যে এই দুইটা ধ্রুবক যে দেখতে পাচ্ছ না, এই ধ্রুবকটার জায়গায় তুমি একটা জিনিস লিখতে পারো। সেই জিনিসটা হচ্ছে ভাইয়া তুমি এই জায়গার মধ্যে Kc লিখে ফেলবা। সি মানে কি? কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, মনে আছে মোলার ঘনমাত্রার কথা? তাহলে এটা হবে হচ্ছে সি, এটা হবে হচ্ছে ডি, আর নিচে হচ্ছে হবে এ, এখানে হবে বি। এইটা হচ্ছে আমাদের সূত্র। লিখো 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 লিখো। হ্যালো ভাইয়া, হ্যালো 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 হ্যালো। ফাতেমা ডাক দিয়েছে নাইম রে। ফাতেমা, নাইমকে কি দরকার তোমার ভাইয়া? ফাতেমা, তোমার নাইমকে কি দরকার? কেন দরকার বলো তো? বলতেছে নাইম আসিস? আহারে ফাতেমা রে, নাইম রে খুঁজে পাচ্ছ না? আরে কতক্ষণ ধরে ফাতেমা নাইমকে ডেকে যাচ্ছে, নাইম কোনো সারা শব্দই করতেছে না, দুঃখজনক। আমরা কালকেই শাহবাগে যাব, ফাতেমা কোনো চিন্তা করবা না, তোমার ডাকে যতক্ষণ নাইম সাড়া দিবে না ততক্ষণ আমরা অনশন আমৃত্যু আন্দোলন করব। কোথায়? শাহবাগ মোড়ে। ঠিক আছে, আমরা সবাই যাই। ঠিক আছে, এবার আসো একটা মজার কথা বলি, সেটা হচ্ছে মনে রাখবা কেসি এর কোনো একক নাই। কেসি একক নাই যে, এটা আবার মিথ্যা কথা, এটা একেবারে আবার মিথ্যা কথা রে। কেসি কেপি এর একক আছে আছে আছে। এখন আপাতত বুঝছো, বইয়ের মধ্যে লিখা কেসি এর একক নাই হাজারিনাক স্যারের বইয়ে, কিন্তু এটা একটা মিথ্যা কথা, কেসি এর একক আছে।
আচ্ছা হোক, বইয়ের মধ্যে যদি কখনো এরকম দেখো কেসি এর একক নাই তাহলে বিভ্রান্ত হবে না, আমি তোমাদেরকে পড়াবো কেসি এর একক, চিন্তা করো না। এই সবাই লেখা হইছে? লেখা হইছে? এখন আসো, এই কেসি থেকে নতুন আরেকটা জিনিস, এখানে তুমি আরেকটা লেখা হইছে না? সবার সবার হয়ে গেছে? আফরোজা বলছে ভাইয়া আমি ঢাকায় নাই, কিভাবে আসবো? তুমি তোমার বাসার মধ্যে না খেয়ে থাকবা, যতক্ষণ না ফাতেমা আসলে ওই যে ইয়াকে খুঁজে পাচ্ছে ততক্ষণ আমরা কেউ খাবো না। শুনো, তোমরা জুস খাইতে পারো কিন্তু পানি খাবা না, তোমরা গরুর মাংস খাইতে পারো কিন্তু মুরগির মাংস খাবা না। আমরা এমন অনশনে যাচ্ছি, আমরা এমন অনশনের ডাক দিব, পানি খাবো না যতদিন না খুঁজে পাওয়া যাবে ওকে, ততদিন পানি খাবো না, তবে তুমি বিভিন্ন রকম জুস খেতে পারো। ঠিক আছে, আসো এবার আসো, ওই কে সি পড়লাম না, একইভাবে কে সি এর মতো করে কে পিও বের করা যায়। মনে রাখবা কে সি মানে আসলে বুঝায় এখানে মধ্যে, ওই যে বলছিলাম মনে আছে, এই জায়গার মধ্যে বলছিলাম মনে আছে তোমাদের, এই যে দেখো প্রথম দিকে এই যে মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা বলতে বোঝানো হয় হচ্ছে কে সি এর মানগুলোকে, আংশিক চাপ আসলে বের করতে হয় কে পি এর মাধ্যমে। এই যে কে সি এর মতো করে কে পি বের করতে হয়। আমি একটা সমীকরণ লিখতেছি খাতায়, তোমরা জাস্ট খাতার মধ্যে লিখবা, জাস্ট খাতার মধ্যে লিখবা যে যে কোনো একটা সমীকরণের কেসি কেপি কিভাবে, মানে যতটুক প্রমাণ লাগে তো অতটুক দেখাইছি। দেখো যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া চিন্তা করো, এ এর সাথে বড় হাতের একটা এ, আবার বি এর সাথে বড় হাতের একটা বি, মানে এই সামনের গুলো হচ্ছে মোল সংখ্যা। লিখো খাতায়, লিখো ভাইয়া সবাই লিখো। আবার চিন্তা করো এখানের মধ্যে হাজারিনাক স্যারের বই এরকম করে লিখা, এল এর সাথে বড় হাতের এল, এম এর সাথে বড় হাতের এম। আচ্ছা তুমি এই যে সামনের যে সংখ্যাগুলো পাচ্ছ না, এই যে এ, তারপরে এই যে এখানে বি, এই যে তারপরে হচ্ছে ছোট হাতের এল, তারপর ছোট হাতের এম, এইগুলো আসলে নির্দেশ করে মোল সংখ্যাকে। কি সংখ্যা? মোল সংখ্যা। মানে কি এখানের মধ্যে কত মোল এ এর সাথে কত মোল বি বিক্রিয়া করছে, এখানে হইতে পারতো 5 মোল এ, 10 মোল বি, 20 মোল এল, 30 মোল এম। এইগুলো আসলে নির্দেশ করে কি সংখ্যা? এইগুলো আসলে মোল সংখ্যা নির্দেশ করে, বিক্রিয়ার মোল সংখ্যা নির্দেশ করে। সো জাস্ট আমি বলতেছি আর কি, এইগুলো কি সংখ্যা? এগুলো আসলে মোল সংখ্যা। তার মানে এখানের মধ্যে তুমি একটা জিনিস বুঝো, এ একটা মোল সংখ্যা, বি একটা মোল সংখ্যা, এখানে এল মানেও মোল সংখ্যা, এখানে এম মানেও মোল সংখ্যা। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি নিশ্চয়ই। ঠিক আছে, সো দেখো ভালো করে খেয়াল করো, এই বিক্রিয়ায় দুইটা জিনিস শিখতে হবে। এই বিক্রিয়া থেকে কিভাবে আমরা কেপি বের করব, কিভাবে আমরা কেসি বের করব। কেউ পারবা এই বিক্রিয়াতে কেপি বের করতে আর কেসি বের করতে? লিখো কেসি। আচ্ছা লিখো কেপি। আচ্ছা বলো তো ভাইয়া, যখন তোমরা এখানে তোমরা একটু আগে যখন সমীকরণ বের করলা, বলো তো সি এবং ডি কি উৎপাদ ছিল না? মনে রাখবা রসৌতে উৎপাদ, উৎপাদ থাকে উপরে আর বিক্রিয়কের মানগুলো আসে নিচে, রাইট? এই বিক্রিয়ায় বিক্রিয়ক কি ছিল দেখো ভালো করে খেয়াল করো, যখন আমরা বিক্রিয়াটা লিখতেছিলাম এখানে এ আর বি কিন্তু ছিল বিক্রিয়ক, এ আর বি কি ছিল? বিক্রিয়ক। সি আর ডি ছিল কি? উৎপাদ। দেখো নেক্সট পেজে দেখো, আমরা উপরে লিখেছি উৎপাদ, নিচে লিখেছি বিক্রিয়ক। তাই সব সময় মনে রাখবা রস্যউতে উৎপাদ, উৎপাদ হবে উপরে, রস্যউতে উৎপাদ, উৎপাদ হবে উপরে, রস্যউতে উৎপাদ, উৎপাদ দিব উপরে। দেখো এখানে উৎপাদ কোনটা? এল হচ্ছে একটা উৎপাদ, এগুলো তো মোল সংখ্যা, এম হচ্ছে একটা উৎপাদ। এই যে দেখো এল গুণন এম, সেম একইভাবে এখানে এ হচ্ছে বিক্রিয়ক, এ গুণন এখানের মধ্যে এই যে এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, এই যে বি। ভালো কথা ভাইয়া, তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এর মোল সংখ্যা কি বলতো? ছোট হাতের এ না, এটা মোল সংখ্যাগুলো পাওয়ার হিসেবে যায়। এই যে বি এর মোল সংখ্যা বি না, মোল সংখ্যাগুলো পাওয়ার হিসেবে যায়। দেখো এল এর মোল সংখ্যা কি? ছোট হাতের এল না, তাই এটা আসলে
পাওয়ার হিসেবে যাবে। আবার দেখো এম এর কি হবে, এমটা হচ্ছে পাওয়ার হিসেবে যাবে। বুঝাইতে পারছি? এবং সবগুলো কি, এটা কি সি মানে কি, সি মানে হচ্ছে মোলার ঘনমাত্রা, সি মানে কনসেন্ট্রেশন অথবা ঘনমাত্রা। মনে রাখবা এখানে এল এর ঘনমাত্রার মান বসাতে হবে, এম এর ঘনমাত্রার মান বসাতে হবে, এর ঘনমাত্রার মান বসাতে হবে, বি এর ঘনমাত্রার মান বসাতে হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিসের ঘনমাত্রার মান বসাইলে আর এই সামনের সহগগুলো পাওয়ার হিসেবে দিলে জিনিসটা খেল খতম। এই সবাই বুঝছো? সবাই বুঝছো? হাসি থামাও আগে, এটা বুঝো আগে, হাসি থামাও, এটা বুঝো আগে। সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে বলো না রে বাবা। লিখেছ? দেখো আমি তোমাদেরকে একটা খুব সুন্দর উদাহরণ দেই। ধরো এরকম হইতে পারতো বিক্রিয়াটা, ধরো 2a প্লাস 3b। হ্যাঁ, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি। ধরো 4d প্লাস 5c, তখন আমাদের এখানের মধ্যে কি হইতো জানো? কেসি সমান সমান কি লিখতাম? আমি বলছি সবসময় রস্যউতে উৎপাদ, উৎপাদ লিখবো উপরে, এখানে উৎপাদ কি ডি, তুমি উপরে লিখবা ডি, গুণন এখানে কি আছে সি, উৎপাদটা উপরে। দেখো এখানে কি আছে, বিক্রিয়কটার নিচে এই যে এ, এই যে দেখো এখানে বিটা কি হবে, বিটা হচ্ছে নিচে। মজার ব্যাপারটা কি ভাইয়া বলতো? মজার ব্যাপারটা হচ্ছে এখানে সামনে এ এর মূল সংখ্যা 2, তাই এ এর পাওয়ার হবে 2, আর কিছু না। তার পরবর্তীতে বি এর মূল সংখ্যা 3, বি এর পাওয়ার হবে 3। তারপর ডি এর মূল সংখ্যা হচ্ছে 4, এটার মূল সংখ্যা দিলাম 4। তারপরে সি এর মূল সংখ্যা হচ্ছে 5, তাই এটার মূল সংখ্যা দিলাম 5। মানে যারা আগেরটা এ বি সি ডি দিয়ে বুঝতেছো না তাদের জন্য এইটা বুঝছো। এই কে সি কে বলা হয় সাম্য ধ্রুবক। কি বলা হয়? সাম্য ধ্রুবক। এই যে কে পি বলো বা কে সি বলো, এদেরকে আমরা ভালোবেসে এদের নাম দিছি সাম্য ধ্রুবক, কারণ আমরা ওই যে সাম্যাঙ্ক হিসাব করছি বা দুইটা ইকুয়েশনকে সমতা করে জিনিসগুলো হিসেব করি। সম্মুখমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, দুইটা সমান করে হিসেব করি, তাই এদেরকে বলা হয় সাম্য ধ্রুবক। এদেরকে সাম্য ধ্রুবকও বলতে পারো অথবা এদেরকে সাম্যাঙ্ক বলতে পারো। আজান দিচ্ছে, চুপ থাকো, আমি একটা ইয়া দেই, তোমরা করো।
ঠিক আছে, ভেরি গুড। এখানে আমরা কি করব, উৎপাদটা উপরে লিখব, অর্থাৎ উৎপাদ কোনটা, NH3 না, এই যে দেখো NH3। এখন কথা হচ্ছে এখানে তো একাধিক জিনিস, স্কয়ার যদি আমি এভাবে দেই জিনিসটা একটু কেমন লাগে, মনে হয় হাইড্রোজেনের উপরে স্কয়ার। যার কারণে আমরা কি করব জানো, আমরা যার কারণে আসলে এইটার উপরে, এই যে পুরাটার উপরে স্কয়ার বুঝাবো। সেম ভাবে নাইট্রোজেন বিক্রিয়ক, নিচে নিচে একটা থার্ড ব্র্যাকেট জাস্ট দিবা, যদি এরকম টাইপের আসে আর কি, মানে থার্ড ব্র্যাকেট দিলে জিনিসটা দেখতে সুন্দর হয়, আর কিছু না। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের সামনে কত আছে, 3 আছে, তাই আমরা 3 লিখবো। এখন মজার ব্যাপার কি জানো, এই জায়গাগুলোতে কি লিখবো বলতো, এদের ঘনমাত্রা, আসলে কিসের বলতো, এদের ঘনমাত্রার মান লিখতে হবে। কি লিখবো, এদের ঘনমাত্রার মান লিখবো। বুঝাইতে পারছি নিশ্চয়ই? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এখানে দেখো, দেখো ভাইয়া একটা কথা মনে রাখবা, তোমরা যদি চাও, মানে তোমরা যদি চাও আর কি, তোমরা, তোমাদের কথা বলেছি, তোমরা যদি চাও এই জিনিসটাকে একটু অন্যভাবেও লিখতে পারো। বইয়ের মধ্যে দেখবা আরেকভাবে লেখা আছে, সেটা কি ভাইয়া, সি মানে কি ঘনমাত্রা না ভাইয়া, আমি এইভাবে প্রকাশ করবো না, সবগুলোর ঘনমাত্রাকে সি দিয়ে প্রকাশ করতে চাই। ভালো কথা, প্রথমে তুমি সি লিখলা, কার জন্য, এল এর জন্য সি, মানে সি মানে ঘনমাত্রা, একই কথা ভাইয়া, একই জিনিস। তুমি চাইলে এভাবেও লিখতে পারো, দুই ভাবে যেহেতু বইয়ে লিখা, আমি দুই ভাবে শিখাই দিচ্ছি। এই এল কার ঘনমাত্রা, এই এল এর ঘনমাত্রা। তাহলে উপরে পাওয়ার কত ছিল, এল, এই যে লিখে দিলা এল, গুণন। এবার তুমি কার ঘনমাত্রা লিখবা, এই যে এম এর ঘনমাত্রা, তাই কি সিটা হচ্ছে এম এর ঘনমাত্রা, এমটা পাওয়ার, তাই এটার উপরে তুমি এম লিখে দিতে পারো। আবার দেখো এই যে এর ঘনমাত্রা, তাই সি, কার ঘনমাত্রা, এর, তাই এটাকে তুমি এ লিখলা। সামনে কত আছে, এই যে পাওয়ারটা এ, তাই এখানে এ লিখলাম, গুণন। এখানের মধ্যে দেখো সি লিখে দিছি, এখানে কি হবে বলতো, বি এর জন্য এটা হচ্ছে সি, এই যে বি। তাহলে এখানে কার ঘনমাত্রা, পাওয়ারটা বলতো বি, এই যে দেখো এটা হচ্ছে বি। বুঝতে পারছো? মানে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, তুমি চাইলে এভাবেও লিখতে পারো, মানে তোমার যেভাবে সুবিধা মনে হয় তুমি সেভাবেই লিখিও। কারণ বইয়ের মধ্যে যখন ম্যাথ করতে যাবা, ম্যাথ করতে গেলে তোমার এইভাবে লেখা থাকবে। আর এইটা শুধুমাত্র এক সময় কাজে লাগে, সেটা হচ্ছে সূত্র প্রমাণের ক্ষেত্রে লাগে। সূত্র প্রমাণ, সূত্র প্রমাণ করতে গেলে এই জিনিসটা আমার একটু লাগবে, আর লাগবে। তোমার যেভাবে মন চায় তুমি সেভাবেই লিখো। বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? যদি সবাই ক্লিয়ার থাকো তাহলে আমরা কে পি এর ভ্যালুটা একটু বের করতে চাই। কে পি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব ভাইয়া? সবাই বুঝছো কিনা বলো? ক্লিয়ার সবাই? হ্যাঁ, ঘনমাত্রার মান আমরা বের করবো, আমরা দেখাবো এখন, আমরা দেখাবো। দেখো ভাইয়া, কারো যদি এইটা বুঝতে সমস্যা হয়, কোনো সমস্যা নাই, তোমরা এইটা দিয়েই করো। জাস্ট যারা বুঝতে পারো নাই তাদেরকে আমি একটু একবার রিক্যাপ করে দিতে চাই। দেখো প্রথমে এল ছিল না, জাস্ট ঘনমাত্রা, তো সি মানে কি, সাম্যধ্রুবকে সাম্যাঙ্কের ঘনমাত্রা, জাস্ট এই যে সি দিছি। কার ঘনমাত্রা, এই যে এল এর ঘনমাত্রা, যার ঘনমাত্রা তারটা নিচে দিছি, উপরের পাওয়ারটা উপরে লিখছি। এটা কি এম না বলো তো ভাইয়া? এই যে দেখো সি, কার ঘনমাত্রা, এই এম এর ঘনমাত্রা, ওই যে এমটা তাই নিচে দিয়েছি, উপরে হচ্ছে এমটা দিয়েছি, তার পাওয়ারটা দিয়েছি। বুঝছো? এই নিচে কি আছে বলতো, এ না বলতো ভাইয়া এখানের মধ্যে? কারে, এই যে দেখো এ এর ঘনমাত্রা, এই যে দেখো সি অফ এ, এর ঘনমাত্রা, পাওয়ারটা দিয়েছি কোথায়, পাওয়ারটা দিয়েছি উপরে। তোমরা বই পড়তে গেলে এভাবে পাবা, তাই একবার বুঝাই দিলাম আর কি, নয়তো প্যারায় পড়তা। সি, কার সি, এই যে বি এর মান নির্ণয় করবো, তাই সি এর নিচে হচ্ছে বি। বুঝছো? আর পাওয়ারটা কোথায় থাকবে, পাওয়ারটা থাকবে হচ্ছে এই যে উপরে। বুঝাইতে পারছি? হোপফুলি বুঝতে পারছো। তার পরবর্তীতে তোমরা এখানে একটু খেয়াল করো ভাইয়া, এখানে কে পিটা আরো সোজা নির্ণয় করা।
কিভাবে? পি মানে মনে রাখবা, পি মানে হচ্ছে আমরা সবাই জানি পি মানে প্রেসার, প্রেসার মানে হচ্ছে চাপ, রাইট? এখন দেখো আমরা উপরে কি লিখবো? প্রথমে লিখবো উৎপাদের চাপ, রাইট? বাট আংশিক চাপ আমি শিখাচ্ছি, সমস্যা নেই। এখানে কি আছে? এল না, এই যে বড় হাতে আর একটা পি দিবা, মানে সি এর মতো করে আর কি। কার পি? এই যে এল এর জন্য আমি একটা পি লিখবো, এই যে দেখো উৎপাদ এল, তার পাওয়ার কত? উপরে এল, এই যে এল, ইনটু আবারও একটা পি দিব, কার জন্য? এম এর জন্য, এই জন্য আমি এখানে মধ্যে এম দিলাম। উপরে কার লিখবো? এম এর জন্য, এই যে পাওয়ারটা হচ্ছে এম। পরে নিচে কি? বিক্রিয়ক, এর জন্য আমি চাপ নির্ণয় করব, পি। কার জন্য? এর জন্য, এই যে দেখো এখানে হচ্ছে এ, আর এখানে পাওয়ারটা কত? এই যে এ, তাই এখানে ই, ইনটু প্যারা খাইও না, আমি সব দেখাই দিচ্ছি। এখানে দেখো বি, এই যে পি, কার জন্য? বি এর জন্য, তাই আমি বি এর জন্য পি বি লিখলাম, তার পাওয়ার কত? বি, এই যে হয়ে গেল। এইটা যারা বুঝছো তারা ওইটা দুধভাত একই, জাস্ট এখানে সি লিখছি, এখানের মধ্যে পি লিখছি। জাস্ট দেখো এখানের মধ্যে কি লিখছি, এখানের মধ্যে আমি সি দিয়ে বুঝাইছি, সি দিয়ে, যে দেখো এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি, জাস্ট সি এর জায়গায় এই জায়গাগুলোতে পি দিয়ে দিয়েছি, সি এর জায়গায় এই জায়গাগুলোতে পি দিয়ে দিয়েছি। শুনো ভাইয়া, আমি তোমাদেরকে বলি, প্রমাণ বুঝতে যদি তোমাদের সমস্যা হয় কোনো প্যারা নাই, প্রমাণ বুঝতে সমস্যা হলে সমস্যা নেই, পরীক্ষায় প্রমাণ আসে না, বাট মাঝে মাঝে বোর্ড পরীক্ষাতে চলে আসে, বুঝছো? বুঝছো? যার কারণে আমি তোমাদেরকে করাচ্ছি। বলো দেখি এই দুইটা বুঝতে পারছো কিনা, খাতায় তুলেছো কিনা বলো। সবাই তুলেছো খাতায়? উৎপাদের মানগুলো উপরে, বিক্রিয়কের মানগুলো নিচে, আর কিচ্ছু না। সবাই ক্লিয়ার? ঠিক আছে, আমি ধরে নিলাম তোমরা সবাই খাতায় তুলে নিয়েছো। এবার আসো আমি তোমাদেরকে বলি ভাইয়া, দেখো একটা সুন্দর উদাহরণ দিয়ে দেখাই দিই। ধরো এখানের মধ্যে বলেছে হাইড্রোজেন 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া তৈরি হইলো। আচ্ছা বলতো এখানে কেসি এর সমীকরণ কি হবে? সরি কেসি না, কেপি। কেপি এর সমীকরণ কে কে বলতে পারবা? বলো দেখি, বলো দেখি কেপি এর সমীকরণটা কে 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 বলতে পারবা? দেখো কি বলেছি, কেপি যদি আমরা বলি তাহলে উপরে কি হবে? এই যে দেখো পি লিখবো, রাইট? তাহলে কার পি বলতো? NH3 এর পি আসলে, তাই নিচে লিখে দিব NH3। এটা সামনে সহগ কত? 2, যার কারণে এটার উপরে আসলে স্কয়ার করে দিলাম। সেম একই ভাবে এই যে দেখো নাইট্রোজেনের পি, এই যে দেখো পি অফ নাইট্রোজেন, তাহলে এখানে কি হবে বলতো? সামনে কিছু নাই মানে পাওয়ার 1, পি এর পাওয়ার 1 না দেয়া না দেয়া একই কথা, ইনটু কি করব এখানের মধ্যে? হাইড্রোজেনের পি, এই যে দেখো পি অফ হাইড্রোজেন, রাইট? এখানে সামনে কত আছে বলতো? 3, তাই আমি এখানের মধ্যে পাওয়ার কত দিব? 3। বুঝাইতে পারছি? এই তো হিসাব। এখন একটা জিনিস তোমাদের মাথার মধ্যে ফিক্সড করতে হবে, এই যে এই মানগুলো আসলে কি বুঝায়, এই মানগুলো দিয়ে কি বুঝায় আসলে সবসময় মনে রাখবে। এর আগে যখন কেসি নির্ণয় করতাম তখন আসলে ঘনমাত্রা করতাম, বাট এখন এখানে প্রত্যেকের আসলে এখানে এই জিনিসগুলোর আমাকে আংশিক চাপ বের করতে হবে, এগুলো শিখবো। আপাতত লিখে রাখো আংশিক চাপ কিভাবে বের করে, কিভাবে কি করব, সব আমরা শিখবো, কোনো সমস্যা নাই। জাস্ট মনে রাখো এখানে আমরা আংশিক চাপ নির্ণয় করব। কি নির্ণয় করব? আংশিক চাপ। কি নির্ণয় করব? আংশিক চাপ। বুঝাইতে পারছি? সবাই কি ক্লিয়ার? সবাই বলো, সবাই ক্লিয়ার হলে নেক্সট পার্টে যাব। সবাই বুঝতে পেরেছ? চাপ ঘনমাত্রা আপাতত মনে রাখো প্রশ্নে দেয়া থাকবে, যদি প্রশ্নে দেয়া না থাকে কিভাবে বের করব এগুলো আমরা সামনে গিয়ে পড়বো, সমস্যা নাই। চাপ ঘনমাত্রা প্রশ্নে দেয়া থাকবে, না দেয়া থাকলেও কি করব, এগুলো নিয়ে বড় বড় ম্যাথ আসে, তখন আমরা করবো ইনশাআল্লাহ। বুঝছো তাসমিয়া, তানজুম?
হোপফুলি বুঝতে পারছো। কমেন্ট সেকশনে কি শুরু করলি তোরা রে বাবা, এটা পড়াচ্ছি কি করস তোরা? ঠিক আছে চলো, একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, কেসি ও পরীক্ষায় ক্ষতে আসতে পারে, কেপি এর মান কখনোই 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 শূন্য বা অসীম হতে পারে না, অসীম হতে পারে না। কেন ভাইয়া, কেন আসলে কেপি বা কেসি কোনো কিছুর মান শূন্য বা অসীম হতে পারে না? এটা মাঝে মাঝে আসে যে ভাইয়া কেসি এবং কেপি এর মান শূন্য হতে পারে, উত্তর হচ্ছে না, শূন্য হতে পারে না, অসীমও হতে পারে না। অসীম মানে ইনফিনিটি। কেন হতে পারে না এটা একটু আমি তোমাদেরকে বুঝাচ্ছি, একটু বুঝো জিনিসটা, দুনিয়া সোজা। ধরো যে কোনো একটা সমীকরণ আমি চিন্তা করলাম, ধরো ধরো 2 মোল এই যে ধরো এটা একটা রাসায়নিক বিক্রিয়া। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মানে একটা সমীকরণ দিয়ে বুঝাই, তোমরা আসলে বুঝতে পারবে আরো সহজে। ধরো এই সমীকরণের ক্ষেত্রে যদি আমি কেসি নির্ণয় করি, তাহলে বলতো কি হইতে হবে বলতো ভাইয়া? উপরে কি দিব? উৎপাদ নাইট্রোজেনের মান ইনটু অক্সিজেনের মান, আর নিচে কি দিব? নাইট্রোজেন মনোঅক্সাইড, উপরে আমি স্কয়ার দিয়ে দিলাম। ভালো কথা। আমি যদি এই বিক্রিয়ার কেপি বের করতাম, তাহলে কি করতাম? পি দিতাম, N2 কিছু নাই মানে শুধুমাত্র এই যে পি অফ O2, আর নিচে কি দিতাম? পি অফ NO, এখানে থাকতো স্কয়ার। এটা হচ্ছে আমার সমীকরণ। এখন প্রথম জিনিসটা দেখো, কেন শূন্য হতে পারে না? দেখো কেন শূন্য হতে পারে না এই জিনিসটা আগে বুঝাই তোমাকে। তুমি আমাকে বলো, যদি কেসি অথবা কেপি শূন্য হতে চায়, তাহলে এর মানটা শূন্য হতে হবে, এদের মানটা শূন্য হতে হবে। অর্থাৎ এখানের মধ্যে উৎপাদের মান পুরাপুরি শূন্য হতে হবে, উৎপাদের মান পুরাপুরি শূন্য হতে হবে। এদের মান যদি শূন্য আসে তাহলে কি লাভ? নিচে যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করলে কেসি এর মান শূন্যই আসে। নিচে যে কোনো সংখ্যা দিয়ে যদি আমার এটার মান যদি উপরে শূন্য থাকে, নিচে 1000, 1,00,000, 1 কোটি দিয়ে ভাগ করো, কেপি এর মানটা শূন্যই আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া কেন আসলে এটার মান শূন্য হতে পারে না? কারণটা খুবই সিম্পল। উভয়মুখী বিক্রিয়ায় বিক্রিয়ক বা উৎপাদ কোনোটাই কখনো শূন্য হয় না। কারণ কি? উভয়মুখী বিক্রিয়া হয় কি, এইটা যেমন বিক্রিয়া করে এপাশে যেতে থাকে, একই সময় এটা বিক্রিয়া করে এপাশে আসতে থাকে। কখনোই বিক্রিয়ক পুরাপুরি উৎপাদে পরিণত হয় না, আবার কখনোই উৎপাদের পরিমাণ সরাসরি বা পূর্ণরূপে বিক্রিয়কে পরিণত হয় না। মানে এইটা কখনোই এমন হবে না বিক্রিয়া করতে করতে শূন্য হয়ে সবকিছু এখানে চলে আসছে। এমন হইতে থাকবে, এটাও আসতেছে এইদিকে, এটাও যাচ্ছে এইদিকে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তার মানে এটাও এইদিকে যাবে, এটাও এইদিকে আসবে। সো এইটার মান কখনো শূন্য হতে পারে না, এটার মান কখনো শূন্য হতে পারে না, যার কারণে কেপি বা কেসি এর মান শূন্য হতে পারে না। কথা কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। সেম একই ভাবে নিচের মান যদি কখনো শূন্য হয়, শূন্য দিয়ে উপরে যেই সংখ্যাকেই ভাগ করো, জিনিসটা অসীম বা ইনফিনিটি হয়। ওই বলেছি উভয়মুখী বিক্রিয়ায় এটার মানও শূন্য হতে পারে না, এটার মানও শূন্য হতে পারে না। তাহলে কেসি যদি ইনফিনিটি হতে চায়, এইটার মান কিন্তু শূন্য হতে হবে। কিন্তু আমরা জানি উভয়মুখী বিক্রিয়ায় কখনো এটা শূন্য হয় না, এটাও শূন্য হয় না, যার কারণে এই যে এটাও শূন্য পসিবল না, এটাও শূন্য পসিবল না, যার কারণে উভয়মুখী বিক্রিয়া কখনো শূন্য বা অসীম কোনোটাই হতে পারে না। বলো দেখি বুঝাইতে পারছি কিনা? বলতেছে ভাইয়া এগুলোর ম্যাথ করে দেন। ম্যাথ করানোর সময় আছে ভাইয়া, আগে জিনিসপত্র, বেসিক জিনিসপত্রগুলো বুঝো। বলো দেখি। সবাই কি বুঝতে পেরেছ? তার মানে শূন্য কেন হতে পারে না? কারণ হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন, এদের মান কখনোই শূন্য হবে না, যার কারণে শূন্য হতে পারে না। আবার ইনফিনিটি কেন হবে না? কারণ এন ও উভয়মুখী বিক্রিয়ায় এটার মান কখনো আবার
শূন্য হয় না। এই দুইটা কারণে আসলে কখনো শূন্য অথবা অসীম কোনোটাই হতে পারে না। ক্লিয়ার? ভেরি গুড। সেরা, সুপার। আসো এবার ক্লাসের শেষ পর্বের জিনিসপত্র নিয়ে আলোচনা করি। এখন আসো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে খুবই ম্যাথ আসে। ম্যাথ আসে ভাইয়া, তোমরা যারা বলতেছো ম্যাথ করান, ম্যাথ করাবো, ম্যাথ করার সময় আসলে ম্যাথ করাবো, কেন করাবো? কেপি ও কেসি এর সম্পর্ক। দেখো ভাইয়া, কেপি এবং কেসি এর সম্পর্ক আমি এখন প্রতিপাদন করব, কিন্তু তার আগে বলতে চাই যারা আসলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো প্রুফ করতে একটু প্যারা খাও, তাদের প্রুফ দরকার নাই জানার। জাস্ট এতটুকু জেনে রাখো যে ভাইয়া, এতটুকু জেনে রাখো যে ভাইয়া কেপি সমান সমান কেসি আর টি জাস্ট লিখো, আমার সাথে লিখো ডেল এন। এখানে ডেল এন সমান সমান কি? ডেল এন সমান সমান হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মোল বিয়োগ বিক্রিয়কের মোল। আর মানে কি? আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। জাস্ট লিখো, এখন আমি বলবো, সবকিছু বলবো কিভাবে আসলো, কি হইলো। ধ্রুবক যেটার নাম 0.0821। তার পরবর্তীতে আর কি? টি হচ্ছে তাপমাত্রা। এটা আগে লিখো, আগে প্রশ্ন কইরো না। কেলভিন এককে। ওই 0.0821 এটা আমরা না পরিবেশ রসায়নে শিখবো সেকেন্ড পেপারে, কিভাবে আসলো মোলার গ্যাস ধ্রুবক। এটা হচ্ছে লিটার পার মোল পার কেলভিন। এটা অ্যাটমসফিয়ারও আছে, এটা একক এখন দরকার নেই, বেশি বড় হয়ে যায়। অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আপাতত এইটা মনে রাখো। এইটা একটু লিখা হইলে আমাকে বলো যে ভাইয়া এই জিনিসটা তোমরা লিখেছো। জাস্ট লিখা হইলে জাস্ট বলো যে ভাইয়া এই জিনিসটা তোমরা লিখেছো। এটা সূত্র প্রমাণ আমরা পড়বো। এই সবাই লিখেছো? সবাই লিখেছো খাতায়? আমাকে একটু বলো না বাবা, সবাই খাতায় লিখেছো? ভেরি গুড। এবার একটা যে কোনো মানে এই জিনিসটা লিখলে জাস্ট আমি যে কোনো একটা বিক্রিয়া লিখতেছি, হ্যাঁ আর এর মান অনেকগুলা হয়, আর এর মান অনেকগুলা হয়। আর এর মান হতে পারে 8.31, আর এর মান হতে পারে 0.0821। এটা আসলে লিটার অ্যাটমসফিয়ার এককে, এটা লিটার অ্যাটমসফিয়ার এককে, এটা হচ্ছে এসআই এককে। কোন সময় কোন একক ব্যবহার করবে এটা আমি বলে দিচ্ছি। এই যে 8.31 যখন আমরা ওই যে তাপমাত্রার হিসেবগুলো করেছি, বিক্রিয়ার হাত ধ্রুবকের ম্যাথ করেছি, আর এখন এই যে লিটার অ্যাটমসফিয়ার এখনের ম্যাথগুলোতে। বুঝতে পারছি? ঠিক আছে, এইগুলো আমরা দেখবো, সমস্যা নেই। আর এর মান কখন কোনটা হয় এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, এটা নিয়ে প্যারা খাইও না। পরিবেশ রসায়নের আর এর একটা চ্যাপ্টারই আছে, সমস্যা নেই। এবার দেখো মজার বিষয়টা দেখো, দেখো এখানের মধ্যে একটা যে কোনো বিক্রিয়া চিন্তা করো এখানের মধ্যে 2 মোল এ এবং 3 মোল বি এরা বিক্রিয়া করে চিন্তা করো 7 মোল এ বি তৈরি করছে।
এখন তোমাকে বললো যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর সমীকরণ প্রতিপাদন করো। তাহলে তুমি কি লিখবা দেখো ভাইয়া, ভালো করে খেয়াল করো। তুমি লিখবা কেপি সমান সমান হচ্ছে কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এই জিনিসটা লিখবা। এখন তুমি এখানের মধ্যে কিভাবে কি করবা বলো তো ভাইয়া? কেপি এই জিনিসটা সমান সমান কেসি তো লিখবা, আর টিও লিখবা। এখন ডেল এন মানে কি? ডেল এন মানে হচ্ছে তোমার উপরে বুঝতে হবে যে ভাই আমার উৎপাদের মোল সংখ্যা কত, 7। এই যে দেখো এখানে লিখবা 7 বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা কত বলতো? বিক্রিয়কের মোল সংখ্যা এখানে 2 আর এখানে 3, তাহলে 5 না বলতো? 2 যোগ 3। তোমার বুঝানোর সুবিধার্থে আমি প্রথমে ইয়া করলাম, এটা হচ্ছে উৎপাদের মোল সংখ্যা তারপর বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এখানের মধ্যে কি করব? কেপি সমান সমান হচ্ছে কেসি আর টি, এখানে হচ্ছে 7 বিয়োগ 5। তাহলে এখানে কি করব বলতো ভাইয়া? কেপি সমান সমান কেসি আর টি, এটা হচ্ছে স্কয়ার। এটাই হচ্ছে সম্পর্ক। এখানে কোনো কিছুর মান বসানোর দরকার নেই, আপাতত সম্পর্কটা বুঝো। মান টান কোনো কিছু বসানোর দরকার নাই, জাস্ট সম্পর্কটা বুঝো। বলো দেখি সবাই বুঝতে পেরেছো কিনা? এ তৃষা, তুমি কি শুরু করছো ভাইয়া? তৃষা, তুমি তো পিং পাং পুং শুরু করে দিছো ক্লাসের মধ্যে। হ্যাঁ এ তৃষা, তৃষা একবার এরে ডাকে ওরে ডাকে, এখন পায়েল রে ডাকতেছে। তৃষা কি হয়েছে তোমার বাবা? তোমার কি মন খারাপ না পেট খারাপ বলো তো, নাকি মাথা খারাপ? কোনটা খারাপ হয়ে গেছে তৃষা বলো তো? তৃষার মনটা মনে হয় অনেক খারাপ। সমস্যা নাই, তৃষার মন যেহেতু অনেক খারাপ, আমরা একটা 1 মাসের আন্দোলনের ডাক দেই। আমরা শাহবাগে সবাই চলে আসব, সবাই মনে রাখবো আমরা শুধুমাত্র পানি ছাড়া জুস আরসি সবকিছু খেতে পারি, আমরা অনশনে আছি। সো আমরা পানি ছাড়া সবকিছুই খেতে পারবো। আবার মনে রাখবো ভাত খেতে পারবো না, কিন্তু ভাত কিন্তু খাওয়া যাবে না, কারণ অনশনে আছি। আমরা চিকেন ফ্রাই খেতে পারি, গরুর মাংস খেতে পারি, খাসির মাংস খেতে পারি, অনেক রকম খাবার আছে, ওইগুলো খাইতে পারি, বাট ভাত আমরা খাবো না যতদিন না তৃষার মন খারাপ থাকবে। তৃষা দত্ত। তাহলে সবাই রেডি হয়ে যাও, আমরা মাঠে নামতেছি কালকেই, ডাক দিলাম, কিন্তু সেই আন্দোলন হবে, বুঝছো? হ্যাঁ ওই যে পায়েল পায়েল শুনে দিস, বুঝতে পারছো? এখন আসো কাহিনীটা কোন জায়গায় আসলে। সো চলো এবার আমরা যে কাজটা করব আসলে, সেই কাজটা খুবই মজার একটা কাজ করব। আচ্ছা, কেপি সমান সমান কেসি, এইটার প্রমাণ কে কে দেখতে চাও? দেখো ভাইয়া, এইটার প্রুফ খুব কম সময় আসছে, বাট 2-1 সময় আসলে কাজে লাগে। এটা প্রুফ করতে হয়। এটা প্রুফ কারা কারা দেখতে চাও বলো? যারা দেখতে চাও না দেখলেও সমস্যা নাই ভাই, তবে মাথা ঘুরাইও না, আজকের ক্লাসের পড়া তাদের জন্য শেষ। দেখি তো যারা প্রুফ দেখতে চাও যে ভাই এটা কিভাবে আসলো, তারা ইয়েস দিবা, আমি পোল দিব। যারা দেখতে চাও না তারা নো দিবা। নয়তোবা যারা দেখি তো কতজন দেখতে চাও এটা প্রুফ কিভাবে হইলো, এটা কারা কারা দেখতে চাও বলো? আমি তোমাদেরকে একটা ইয়েস নোর পোল দিচ্ছি। হ্যাঁ বিরিয়ানি না, বিরিয়ানির মধ্যে ভাই তুমি, একজন বলছে ভাইয়া বিরিয়ানি খাবো, বিরিয়ানির মধ্যে মাংসগুলো বেছে বেছে খেতে পারো, পোলাও খাওয়া যাবে না। দেখি তো, ও মা, পোল তো আটকায় গেছে দেখি। প্রুভে একটু ঝামেলা আছে, ম্যাথমেটিক্যাল টার্ম গুলো পাঠতে হবে, নয়তো বা পরে বলবা যে ভাই ভালো না আপনি। কি রে ভাই, ক্লাস কি চলে? ঠিক আছে, ঠিক আছে। আমি পোল দিতে পারতেছি না কেন? ঠিক আছে, শুনো,
আচ্ছা বুঝো, যারা যারা চাও না, এটাতে একটু ঝামেলা আছে, ক্যালকুলেশন গুলো পারতে হয়, তাদের জন্য ছুটি, সমস্যা নেই, এটা না পারলেও হবে। বাট যারা চাও যে এটা প্রমাণ করে দেই শুধু ক্লাসের মধ্যে, তারাই থাকো। বুঝাইতে পেরেছি? সো আবারও রিপিট করতেছি, যারা যারা শুধুমাত্র চাও ভাই আমি সূত্রের প্রমাণটা শিখি, কুইজ দিতে একটু নেটে সমস্যা হচ্ছে, সো পোল দিতে পারতেছি না আর কি, যাই হোক সমস্যা নেই। যারা যারা, আমি আবারও রিপিট করতেছি, যারা যারা এইটার প্রুফ শিখতে চাও এখন শুধুমাত্র তারাই ক্লাসটা কন্টিনিউ করো, বাকি যারা রয়েছে তাদের আর দরকার নেই। এটা পরীক্ষায় খুব কম সময় আসে, ধরো 100 বারে 1-2 বার আসছে, বাট নিজেদের জানার, যারা জানতে চাও আর কি, তাদের জন্য আমি জানাই দিই, যেহেতু বইয়ের মধ্যে প্রুফটা দেয়া আছে, তাদের ক্ষেত্রে আমরা এখন প্রুফ দিব। কি প্রুফ করব? আমরা এখন একটা প্রুফ পড়বো, সেটা হচ্ছে, শুনো পরে আমাকে কিন্তু ভাই দোষ দিয়া নাই, লাভ নাই যে ভাই অনেক কঠিন অনেক কঠিন, হ্যাঁ। সো এইটা একটু প্রুফটা আমি তাড়াতাড়ি পড়াই দিচ্ছি, না পারলেও সমস্যা নাই, জাস্ট দেখে যাও। দেখো আমরা যখন কোনো একটা ইকুয়েশন লিখি, ধরো যে কোনো একটা ইকুয়েশন প্রুফের ক্ষেত্রে দেখো ভালো করে খেয়াল করো, ধরলাম একটা সমীকরণ লিখলাম এ, এটার মোল সংখ্যা এ, বি এর মোল সংখ্যা হচ্ছে বি, এটা রাসায়নিক ভাবে বিক্রিয়া অংশগ্রহণ করেছে, করার পরবর্তীতে এল পরিমাণ ছোট হাতের এল এবং এম পরিমাণ বড় হাতের এম উৎপন্ন হয়েছে। আমরা জানি সবাই যে ভাইয়া সামনের যে সংখ্যা, দেখো এখন আমরা প্রুফ পড়ব, যারা প্যারা হবে দরকার নেই, বি এগুলো কিন্তু মূল সংখ্যা, এগুলো কি সংখ্যা? এইগুলো হচ্ছে মূল সংখ্যা। মজার ব্যাপার হচ্ছে, আমি যদি এই সমীকরণ থেকে তোমরা খাতায় লিখে ফেলো, যারা শিখতে চাও তো তাড়াতাড়ি পড়াই দিব। দেখো লিখতে পারি কে পি থেকে এই সমীকরণের কে সি লিখতে পারি, কে পি লিখতে পারি, তাহলে কে পি সমান সমান আমরা কি লিখতে পারি বলতো ভাইয়া? কে পি সমান সমান আমরা লিখতে পারি এল, এই যে দেখো এল, পি এর এল মূল সংখ্যা হচ্ছে বড় হাতের এল, ইন্টু এম এর এম উপরে হচ্ছে কি লিখতেছি, পি এম উপরে হচ্ছে বড় হাতের ছোট হাতের এম, এটা হচ্ছে পি অফ এ, সামনের মূল সংখ্যাটা হচ্ছে এ, ইন্টু পি অফ বি, এখানে কি হবে সামনে হচ্ছে বি। এটা সবাই জানি না বলতো ভাইয়া? এটা সবাই জানি, রাইট? এটা আমরা সবাই জানি। এবার দেখো ভালো করে খেয়াল করো, এখানে সি লেখার সময় আমরা কি লিখবো? দেখো বুঝছো, পি লেখার সময় প্রত্যেকটা জায়গায় আমরা পি ইন্ডিকেট করেছি, পি ইন্ডিকেট করেছি, কি ইন্ডিকেট করেছি? পি। বাট সি লেখার সময় আমরা যখন প্রুফ করব, আমরা তো দুই ভাবে লিখতে পারি এটা, বাট যখন আমরা প্রুফ করব তখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখো ভালো করে বুঝো, যখন আমরা প্রুফ করব তখন যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখো সি, এটা যেহেতু সি এর, এই যে সি কার সি, এই যে এল এর, এই যে দেখো এল সামনের সহগটা পাওয়ার হিসেবে যাবে, ইনটু সি অফ এম, এখানে সামনের সহগটা পাওয়ার হিসেবে যাবে, সি অফ এ সামনের সহগটা পাওয়ার হিসেবে যাবে, সি অফ বি সামনের সহগটা পাওয়ার হিসেবে যাবে। বুঝাইতে পারছি? এটা আমি একটু আগেও লিখে দিয়েছি। এই দুইটা লিখা ডান, তোমরা একটু বলো ভাইয়া যারা যারা লিখেছো। দেখো তোমরা যদি এটা ভালো করে বুঝতে পারো, ক্লাস শেষে একটা ভূতের গল্প শোনাবো। যারা শিখবা, আর শুনো আমি আবারও বলতেছি, যারা প্রমাণ করতে চাও না তাদের জন্য ছুটি, দরকার নাই। যারা আগ্রহ নিয়ে চাও যে এটা প্রুফটা কম সময় আসছে, বাট আসছে তো বোর্ড পরীক্ষায়, আসছে খুব কম সময়, বাট শিখে রাখাটা ভালো। লিখেছে এই পর্যন্ত বলো তো বাবারা? ভূতের গল্প শুনতে চাইলে তাড়াতাড়ি দেখো। ভেরি গুড। দেখো এবার আমাদের ছোট্টবেলার একটা সামনে, এটা এখনো পাইনি, বাট একটা সূত্র মনে রাখবো, এটা আমরা পরিবেশ রসায়নে শিখবো। সূত্র যেটা আমরা কোথায় শিখবো? রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নে। পরিবেশ রসায়ন এই অধ্যায়ে একটা সুন্দর সূত্র আছে, সেই সূত্রটা কি জানো? সেই সূত্রটা হচ্ছে পিভি সমান সমান হচ্ছে এনআরটি, এই সূত্র। বুঝছো কি লিখতে পারি? পিভি সমান এনআরটি, এটা একটা সূত্র আছে, বুঝছো? দেখো এবার ভালো করে খেয়াল করো,
মজার বিষয় দেখো, এখানে তুমি যদি ভিটাকে সাইড করে দাও, শুধু পিটাকে রাখো, তাহলে পি সমান সমান এখানের মধ্যে তুমি যে কাজটা করতে পারো এন আর টি ডিভাইডেড বাই ভি। পি সমান সমান, এখন আপাতত মনে রাখো মোল সংখ্যাকে আয়তন দিয়ে যদি তুমি ভাগ করো, এই যে দেখো ঘনমাত্রা সমান সমান এন বাই ভি, এটা মনে না থাকলে কোনো কিছু নাই, সি সমান সমান এন বাই ভি। সূত্রটা করার সময় জাস্ট মনে রাখ, আমি বললাম না যারা একটু এইগুলোতে কাঁচা তারা প্যারা খাবা, তাই দরকার নাই। এই যে দেখো এটা সমান সমান সি আর টি, এটা লিখতে পারি, এটা আপাতত লিখে রাখো, পি সমান সমান সি আর টি। লিখেছো সবাই? লিখেছো সবাই বলো? হ্যাঁ, এটা ফিজিক্সেও আছে, সি মানে হচ্ছে ঘনমাত্রা। তোমাদের রুটিন দিয়ে দেয়া আছে তো ভাই, রুটিনে দেখো এই অধ্যায়ে কতগুলো ক্লাস আছে। এই যে আগের স্লাইড হচ্ছে এটা, এটা তো তোমাদের পারা উচিত, তাড়াতাড়ি শেষ করতে হবে, নয়তো ভূতের গল্প কিভাবে বলবো বলো? নাও, 1 সেকেন্ড চেয়েছো, 5 সেকেন্ড দিয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা একটা সূত্র জানলাম। এখান থেকে আমরা একটা সূত্র জানলাম, সেটা কি? পি সমান সমান সি আর টি। আমরা একটা সূত্র জানছি। এই যে দেখো, দেখো তো এই জায়গাগুলোতে পি আছে কিনা, এই যে দেখো। এবার কি করব জানো, পি এর জায়গায় এই যে দেখো এই পি আছে, এখানে এই পি আছে, এই পি আছে, এই পি আছে, প্রত্যেকটা পি এর জায়গায় সি আর টি বসাই দিব। বলো দেখি বুঝছো কিনা? এই যে পি সমান সমান যে আমাদের সি আর টি হয়, আমরা এখানে প্রত্যেকটা পি এর জায়গায় এই মানগুলো বসিয়ে দিব, প্রত্যেকটা পি এর জায়গায় এই মানগুলো আমরা বসিয়ে দিব। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি আমি? কাহিনী কি ক্লিয়ার? প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা পি এর জায়গায় সি বসাবো। কেন বসাবো জানো? যাতে আমার এই কে সি আর কে পি এর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। কিভাবে ভাইয়া? কারণ দেখো কে সি তে কিন্তু সি আছে, সি আছে, সি আছে, সি আছে, এখানে কোনো সি নাই। সম্পর্ক স্থাপন করতে পারবো একভাবে তখনই যখন এখানে কোনো সি নিয়ে আসতে পারবো। যার কারণে কাহিনী করে এই পি এর জায়গায় এই যে দেখো সি কে আমরা নিয়ে আসতেছি। এই যে দেখো, বুঝতে পারতেছ? তাহলে আমরা সূত্রটা কি লিখছিলাম জানি, দেখো আমরা জাস্ট কে পি সমান সমান কি লিখেছিলাম, দেখো কে পি সমান সমান হচ্ছে এখানে পি অফ, এই যে এইটা লিখে ফেলো, পি অফ উপরে এল, নিচে হচ্ছে ছোট হাতের এল, এটা হচ্ছে এম, পি অফ বড় হাতের এম, এটা হচ্ছে পাওয়ার। হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে পি অফ কি লিখেছি নিচে, এই যে এইটার পর থেকে শুরু করব, এ আর উপরে ছোট হাতের, এই যে এখানে কি করব, পি অফ বি, উপরে হচ্ছে ছোট হাতের বি। এখন আমরা কি জানি, কি লিখবো এখানে বলো তো ভাইয়া? এখানে আমরা কি লিখবো? এখানের মধ্যে আমরা শুধুমাত্র লিখবো যে আমরা জানি পি সমান সমান সি আর টি, এটা আমরা লিখবো। এখন শুধুমাত্র প্রত্যেকটা পি এর জায়গায় সি আর টিটা লিখে দিব। বুঝছো আমার কথা? সো তার মানে এখানে দেখো ভালো করে খেয়াল করো, এইটা কার পি? এটা হচ্ছে এল এর পি, পাওয়ারটা তো ঠিক আছে। এই যে দেখো এটা হচ্ছে এম এর পি, এটা হচ্ছে এর পি, পাওয়ার তো ভাইয়া যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এখন এই জায়গাগুলোতে মানগুলো তুমি বসিয়ে দাও। দেখো দেখো মানগুলো তুমি বসিয়ে দাও। মানগুলো কিভাবে বসাবো বলো তো ভাইয়া? এই যে দেখো পি এর জায়গায় কি বসাবো, সি আর টি। তাহলে এই পি এর জায়গায় যদি সি আর টি বসে, এটা কার পি? এ এর পি, তাই এখানের মধ্যে সি এ আর টি লিখবো। কেন ভাইয়া এটা? কারণ এটা পি এর জায়গায় এখানে যদি আমি এখানে লিখতাম, দেখো এখানে যদি আমি লিখতাম পি এ সমান সমান কি লিখতে হবে, সি অফ এ আর টি। যদি আমি লিখতাম পি বি, তাহলে কি লিখতাম, সি অফ বি আর টি। যদি এখানে লিখতাম পি অফ এম, তাহলে এখানে লিখতাম সি অফ এম আর টি। জাস্ট কিছু না ভাইয়া, এখানে পি অফ এল, তাহলে এখানে কি লিখতাম, সি অফ এল আর টি। রাইট, জাস্ট এখানের মধ্যে সিটা আর পিটা চেঞ্জ হবে। উপরে পাওয়ার কত ছিল, এ, এই যে পাওয়ারটা দিয়ে দিলাম এ, ইনটু নিচে কি হবে, পি অফ বি, তার মানে কি সি অফ বি আর টি।
পাওয়ারটা কত বি, তাই এখানের মধ্যে বি লিখেছি। বোঝাতে পেরেছি? তা পি অফ এল, তাহলে এখানের মধ্যে কি লিখবো বলো তো ভাইয়া? এখানের মধ্যে আমি লিখবো পি অফ এল, তার মানে হচ্ছে সি অফ এল আর টি উপরে হচ্ছে পাওয়ার এল ইনটু এখানের মধ্যে কি হয় পি অফ এম, এম হইলে কি লিখবো বলতো? সি অফ এম আর টি উপরে হচ্ছে। বলো দেখি বুঝেছো কিনা বলো, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম ভাইয়া। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হইলে একটু বলো ভাইয়া। বলো 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 বলো। সবাই যদি প্যারা খাও তাহলে এটা শেষ করে দিই আর না পড়াই। কি বলো, প্যারা লাগতেছে বেশি? বেশি প্যারা লাগলে বলো, না পড়াই আর। না এত কষ্ট করতে হবে না তো, এত কষ্ট করতে হবে না। যদি তুমি না চাও এটার প্রমাণ দরকার নেই, যারা চাও তাদের জন্য করতেছি, ঠিক আছে? এই জন্য বলেছি যারা চাও শুধুমাত্র তাদের জন্য করতেছি। তাহলে এখানে কি লিখতে পারি দেখো, কেপি সমান সমান, দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, তুমি এখানের মধ্যে আর টি গুলো আলাদা করো, সি গুলো আলাদা করো। এই যে দেখো আমি কিন্তু একটু ডাইরেক্ট করাবো এখন। এই যে দেখো এখানে সি আছে, সি আছে, সি আছে, এখানেও সি আছে। সি গুলোকে এক পাশে করো, সি গুলোকে একসাথে করলে কি হবে বলো তো ভাইয়া? সি গুলোকে একসাথে করলে কি হবে? এই যে দেখো সি অফ এল, এই যে দেখো সি অফ এল, এটার উপরে পাওয়ার কত আছে? এল না? এই যে দেখো এল। বুঝাতে পারছি? তার পরবর্তীতে আর টি আছে, ভালো কথা। আর টি পুরাটার উপর একসাথে হচ্ছে পাওয়ার দাও এল। এল কিন্তু এগুলো কিন্তু মূল সংখ্যা। তার সেম ভাবে এই যে দেখো সি এর উপর এম আছে, এই যে দেখো বড় হাতের আর ছোট হাতের এম। তাহলে কি হবে? আর টি উপরে এটার কি যাবে বলো তো? এম। বুঝাতে পারছি? এখানে কি হবে? সি অফ এ, এই যে দেখো সি অফ এ, তাহলে কি হবে? পাওয়ারটা কত আছে? এ, এই যে দেখো পাওয়ার এ। তার পরবর্তীতে কি আর টি পাওয়ার, টোটালটা একসাথে লিখতেছি কারণ এটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দিবে। তাহলে এখানের মধ্যে দেখো সিবি, সি অফ বি পাওয়ারটা বি, তাই এটা বি। আরটি, আরটি এর উপরে কি দিব? আরটি এর উপরে মনে হচ্ছে আজকে তোমাদেরকে আমি হায়ার ম্যাথ করাচ্ছি। বলো ক্লিয়ার কিনা? দরকার নাই ভাইয়া, যাদের বুঝতে প্যারা হবে দরকার নেই। আমি আবারও বলতেছি, যাদের বুঝতে সমস্যা হবে দরকার নেই। এখন দেখো, এখন এই যে সি গুলো দেখতেছো না, এই যে এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি, চারপাশে সি গুলো দেখতেছো না? সি গুলোকে তুমি এক পাশে লিখো। আরটি, আরটি গুলোকে একসাথে লিখো। দেখো এই যে দেখো সি গুলোকে এক পাশে লিখো, সি এল এল ইন্টু সি এম, এটা হচ্ছে এম। এখানে হচ্ছে কি সি এ, এটা হচ্ছে এ, সি বি, এটা হচ্ছে বি। আরটি যদি এরকম থাকে ভাইয়া, দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, আরটি এটা যদি থাকে স্কোয়ার ইন্টু আরটি যদি থাকে কিউব। দেখো ভাইয়া যদি আমাদের এখানে ভিত্তিগুলো ম্যাথে করেছো না, ভিত্তি যদি একই থাকে পাওয়ার গুলা কি হয়? যোগ হয় কি না বলো? তোমরা যারা ম্যাথ পারো, ভিত্তি যদি একই থাকে পাওয়ার গুলা এই যে 2 যোগ 3 এরকম পাওয়ার যোগ হয়ে যায়। সেম ভাবে এখানে ভিত্তি একই, এখানেও আরটি, এখানেও আরটি, তাহলে ভিত্তি কি আছে বলো তো? একই না? এই যে দেখো আরটি, তাহলে পাওয়ার গুলা কি হবে? এল যোগ এখানে এম হয়ে যাবে। এখানেও সেম, দেখো এখানে ভিত্তি দেখো একই, আরটি আরটি, এই যে দেখো আরটি, এখানের মধ্যে কি হবে? এ যোগ পি হবে। বলো দেখি বুঝাইতে পারছি কিনা, বলো দেখি।
বুঝতে পারছি? জাস্ট কি বলছি, যদি কখনো আমাদের ভিত্তি সমান থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এবার দেখো জিনিসটা সহজ হয়ে গেছে তোমাদের জন্য। জাস্ট এবার জিনিসটা এখান থেকে আমি এখানে নিয়ে আসবো, জাস্ট এখান থেকে এখানে আমি এখন হিসাবটা নিয়ে আসবো। তোমাদের খাতায় নিচে জায়গা থাকলে নিচে করবা। দেখো তোমাদের খাতার মধ্যে দেখো এই সংখ্যাটা সমান সমান কিছু একটা লেখা আছে, দেখো তো তোমরা খুঁজে পাও কিনা। যখন সূত্রটা প্রুফ করা শুরু করছিলাম এই সংখ্যাটা সমান সমান কিছু একটা লেখা আছে, এই সংখ্যাটা সমান সমান কিছু একটা লেখা আছে। বলো তো ভাইয়া কি লেখা আছে? দেখো তো, এই যে দেখো তো, এই যে দেখো তো, এইটা কি পাও কিনা বলো তো। কেসি সমান সমান এই যে দেখো তো এই সংখ্যাটা লেখা কিনা, দেখো তো এই যে এখানে পাও কিনা, এই যে এটা সমান সমান কেসি লিখতে পারো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কেপি সমান সমান এই পুরা সমান সমান এই পুরা জিনিসটা হচ্ছে কেসি, লিখে দিলাম কেসি। ভালো কথা ভাইয়া, দেখো ভালো করে খেয়াল করে, এখানেও আরটি এখানেও আরটি। বলো তো যদি এরকম হইতো 5 এর উপরে পাওয়ার 5 আর 5 এর উপরে পাওয়ার 2, যদি আমার বেস সমান হয়ে যায় বা সেম হয়, এখানেও ভিত্তি 5 এখানে ভিত্তি 5, তাহলে একটা ভিত্তি লিখতে পারি, পাওয়ার গুলো বিয়োগ করতে পারি, পারি কিনা? 5 - 2, তাহলে এখানে কি হবে বলতো, 5 টু দি পাওয়ার 3। তাহলে ভিত্তি সমান থাকলে নিচেরটা উপরেরটার পাওয়ার গুলো মাইনাস হয়ে যায়, রাইট? এখানেও ভিত্তি দেখো কে আর টি, এখানেও ভিত্তি দেখো আর টি, তাহলে এখানে কি আমরা কমন জিনিস কি লিখতে পারি, একটা ভিত্তি লিখে পাওয়ার গুলো মাইনাস করতে পারি না বলতো ভাইয়া? এই যে ঠিক এভাবে ভিত্তি একই থাকলে পাওয়ার কি হয়ে যায়, পাওয়ার হয়ে যায় মাইনাস, যার কারণে এই যে দেখো আর টি লিখবো একটা, কেমন? কিন্তু আমরা কি করব বলতো ভাইয়া, আর টি একটা লিখবো, বাট ওই যে উপরের যে পাওয়ারটা আছে তুমি এখানে দেখতে পাচ্ছো, পাওয়ারটা যে তুমি এখানে দেখতে পাচ্ছো, তাহলে কি হবে, উপরের পাওয়ার এটা হচ্ছে এল প্লাস এম, এটা হচ্ছে মাইনাস নিচ থেকে উপরে গেলে এ প্লাস বি, এই তো হয়ে গেল, শেষ। এই যে সহজ। তাহলে এখানে দেখো এইটা সমান সমান কি লিখতে পারি, এখানে এল যোগ এইটা মানে কি, এই যে এইটা সমান সমান আমরা এখানের মধ্যে সূত্রের মধ্যে লিখে ফেলি, এটা সমান সমান আমরা কি লিখি বলো, এটা সমান সমান লিখি কেপি সমান সমান কেসি আর টি, এই পুরাটা সমান সমান, এই পুরাটা সমান সমান আমরা লিখি ডেল এন। কেন? কারণ এইটা হচ্ছে দেখো একটু আগে আমি তোমাদেরকে বলতেছিলাম এটা কিসের সংখ্যা, এটা হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, এটা হচ্ছে উৎপাদের মোল, দেখছো উৎপাদের মোলটা যোগ করছে, আর এটা কি, এটা হচ্ছে বিক্রিয়কের মোল। বাবা তোমরা যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাকে সহ্য করছো অসংখ্য ধন্যবাদ। কে কে মনে মনে জানি বলতেছে এ রে আল্লাহ, এই মানুষটা আর কি কি পড়াবে বলো। আরে তানহা, সিয়ামের সাথে আর কত গল্প করবি রে বাবা। কারা কারা বুঝছো বলো তো, এইটা কারা কারা বুঝছো? কারা কারা বুঝছো একটু বলো তো, বলো। আমি তোমাদেরকে প্রুফ আকারে বুঝাই দিছি। যারা যারা ভূতের গল্প শুনতে চাও তারা থাকতে পারো। হ্যাঁ এটা ইজি ক্যালকুলেশন, বাট বুঝো তো আসলে, মানে কেউ কেউ আসলে না ভাইয়া নিতে পারে না, আসলে বলে যে ভাই এত কঠিন জিনিস কেন দেখাচ্ছেন, এইগুলো না পড়াইলে হয় না, বইয়ের মধ্যে দেয়া আছে। এখন তোমরা আমাদেরকে কখনো ধরতে পারবে না, ভাইয়া প্রুফ তো ক্লাসে দেখান নাই, শুধুমাত্র বলে দিছেন কেপি সমান সমান কেসি আর টি দিলেন না রে ভাইয়া, প্রমাণ বলে দিয়েছি ক্লাসে। দেখো তোমাদের যেমন করতে কষ্ট হয়েছে আমারও বুঝাইতে প্যারা লাগছে। আমি চাইলে কি এত বড় বড় জিনিস আবার দরকার ছিল, আমি তো এইটুক দিয়ে যে বিভিন্ন রকম এই যে বিভিন্ন এই জাস্ট একটা সূত্র দিয়ে তোমাদেরকে আমি বলে দিতে পারতাম যে আচ্ছা দরকার নেই আগের ব্যাচে, আমি জাস্ট
এই কেপি সমান সমান কেসি এতটুক দেখাইছি, বিশ্বাস করো বাবা। আগের ব্যাচে আমি শুধুমাত্র এইটা, ওদেরকে প্রমাণ প্রমাণ কোনো কিছু দেখাইনি। কেন? ওই বেশি ভাই সমস্যা ভাই, কি পারেন না পারেন ভাই, ভাল লাগি না ভাই, এ ভাই হে হে ভাই হে, এমন করে পোলা। তোমরা একটু উত্তেজিত তো, একটু বুঝো ভালো মাশাআল্লাহ। যার কারণে শুধু এইটা কই থেকে এসেছে, এই যে দেখেছো উৎপাদের মোল সংখ্যার বিয়োগফল, তো সবকিছু দেখিয়ে দিয়েছে। বোঝাতে পেরেছি? নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এখন ক্লাসে কয়জন আছে? 5,000 মানুষ আসছে। আচ্ছা চলো আমরা ভূতের গল্প বলি। ভূতের গল্প বলি, ভূতের গল্প বলার পরবর্তীতে তোমাদের ছুটি। চলো ছোট্ট একটা ভূতের গল্প বলি, কেমন? শুনো, একটু মনোযোগ দিয়ে শুনো। এখন এই যে গল্পটা বলতেছি, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা। আচ্ছা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তো কতদিন বলেছি তোমাদেরকে, রাইট? সো যাই হোক, ব্ল্যাক ম্যাজিক না হলে অন্য কিছুর ঘটনা বলি আর কি, শুনলে হোপফুলি তোমাদের আসলে ভাল লাগবে। সো চলো। আচ্ছা পিভি সমান এনআরটি, এটার স্লাইডটা এই যে, এটার স্লাইড এটা। সো চলো আমরা শুরু করি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, আসলে শুনলে বুঝতে পারবে আসলে। তো এই ঘটনা হচ্ছে এরকম যে শবে মেরাজ বা শবে বরাত এরকম টাইপের একটা সময়ের ঘটনা। তো শবে বরাত বা শবে মেরাজের সময় কয়েকজন ফ্রেন্ড মিলে বা বন্ধু বান্ধব মিলে চিন্তা করছিল যে তারা আসলে হচ্ছে গিয়ে, মানে কি হয় আসলে শবে মেরাত বা শবে মেরাজে রাতের বেলা রাত জেগে আসলে মসজিদের সময় কাটায় আসলে। সো দুইজন ফ্রেন্ড, বেশি বয়স না, 9-10-এ পড়ে, তারা হচ্ছে মসজিদে গেছে, যাওয়ার পরবর্তীতে কোনোভাবে জানতে পারছে তাদের ওই মসজিদ থেকে বেশ দূরের একটা মসজিদের মধ্যে ভালো খাবার দাবার দিচ্ছে। তো ওরা ছোট মানুষ ভাবছে যে আরে ওইখানে তো বিরিয়ানি দিবে আসলে, তো চল আমরা রাতের বেলা ওইখানে যাই, যাওয়ার পরবর্তীতে বিরিয়ানি খেয়ে আসি। তো প্রথমে একটা বন্ধু বলছে যে ওই দিক দিয়ে যাইতে গেলে তো বেশ শ্মশান পার হইতে হয়, একটা নদী পার হয়ে যেতে হয়। সো যার কারণে 2 মিনিট লাগবে। সো ওইটা আসলে পার হওয়াটা একটু মুশকিল। পরে বলছে কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে গিয়ে তোর একসাথে মিলেই পার হব। সো দুইজন যেই বলা যেই কাজ, সো তারা দুইজন আসলে চলা শুরু করলো। চলার পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরবর্তীতে, মানে তখন হচ্ছে আকাশে সুর, মানে হচ্ছে মানে চাঁদের পুরা আলোটা পড়তেছিল। সো হাঁটতেছে তো একজন কেমনে জানি মনে করলো যে তাদের পিছনে কেউ একজন হাঁটতেছে, খসখস খসখস শব্দ পাইতেছে। সো একটা ফ্রেন্ড বলছে যে কেউ একজন তো আমাদেরকে ফলো করতেছে। তো বলতেছে দূর, এত রাতের বেলা কে ফলো করবে। তাদের হাতের মধ্যে টর্চ লাইট ছিল। তো হুট করে মানে তাদের নাম ধরে গম্ভীর ভরে ডাক দিছে, রায়হান, রায়হান। এবং তারা যেখানে যাচ্ছিল দুই পাশে খুব সরু রাস্তা, চারপাশে বাঁশ ঝাড় ছিল, দূর দূরান্ত থেকে কোনো বসত বাড়ি নাই। হ্যাঁ, ওই মসজিদটা বেশ দূরে আর কি, নদী পার হয়ে যেতে হয়। তো হুট করে তারা পিছনে ঘুরে এমনি দেখে কিরকম একটা ভয়ঙ্কর টাইপের অবায়ব, মানে এমন করে দেখতেছে তো দেখতেছে, জিনিসটা শেষ হচ্ছে না। মানে এটা নাকি লিটারেলি এরকম যে তাদেরকে পাথর দিয়ে ঢেলা শুরু করছিল প্রথমে ওই দুই ছেলেকে। তো পাথর দিয়ে যখন ঢেলা শুরু করছে, ওরা পিছনে ঘুরে দেখে, এরকম করে তাকায় দেখে বিশাল আকাশ পর্যন্ত, কি জানি একটা মাথা টাথা কিছু দেখতে পারতেছে না, বিশাল বড় টাইপের, তার মাথা আকাশ পর্যন্ত চলে গেছে এবং তাদেরকে পাথর দিয়ে ঢেলতেছে। তারা দুইজন দৌড় 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 দৌড়, মানে তারা এমন জায়গায় পৌঁছে গেছে, ওই জায়গা থেকে এখন বাসা তো মানে পিছনের দিকে, তো ওই অবায়কটা আসলে ঢেলতেছে তাদের দিকে। তো ঢেলার পরে তাদের ঘুরে তো বাসায় যাওয়ার অপশন নাই ওই অবায়কটা সামন দিয়ে। তারা দৌড়াইতে দৌড়াইতে নদীর পাড়ে গিয়া পৌঁছাইছে। পৌঁছানোর পরবর্তীতে নদী পার হইতে হবে। তো পার হওয়ার সময় একটা নৌকা পাইছে, যে কেমনে হোক নৌকা পার হয়ে, নদী পার হয়ে ওই পারে গিয়ে ওই মসজিদে যাইতে হবে। তো তখনও অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছাইছে। এর পরবর্তীতে ওরা নৌকার মধ্যে ওঠার পরবর্তীতে যখন মাঝ নদীতে গিয়ে পৌঁছাইছে, পৌঁছানোর পরবর্তীতে মানে নৌকা সামনেও যায় না, পেছনেও যায় না। সো মানে হুট করে কেমন জানি একটা ডাক আসতেছে, এই তোমরা কারা, এত রাতে কই, এই নৌকা নিয়ে কই যাইতেছো। ওদের মনের মধ্যে আছে যে কোনো একটা মাঝি টাঝি হয়তো বা নৌকার মাঝে আসছে। সো একজন দেখতেছে হারিকেন নিয়ে আসতেছে দূর থেকে। সো ওরা খেয়াল করলো হারিকেন নিয়ে যে আসতেছে, একটু রিল্যাক্স তো হয়েছে যে ভালো কেউ আসতেছে তাদেরকে নেওয়ার জন্য। একটু যখন ওই হারিকেন নিয়ে লোকটা কাছে আসলো, আসার পরবর্তীতে দেখে ওই যে লোকটা আসতেছিল ওর গলা নাই, মানে হারিকেন দিয়ে বোঝা যাচ্ছে একজন হাঁটতেছে এমনি যার গলা নেই, তাদের সামনের দিকে আগায় আসতেছে। এই সিন দেখার পরবর্তীতে তাদের মধ্যে একটা ফ্রেন্ড সেন্সলেস হয়ে পড়ে গেছে। চিন্তা করো ওই সময়ের অবস্থা, যে
নৌকার মাঝখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে। আরেকটা ফ্রেন্ড তো বুঝতেছে না কি করবে আসলে, ওই নৌকার মধ্যে একটা এরকম ইয়া ছিল, তাড়াতাড়ি 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 নৌকাটা হচ্ছে গিয়ে তোমার ভিড়ের মানে কাছাকাছি নিয়ে আসছে। আসার পরবর্তীতে মানে ও যখন নৌকা থেকে নামছে, নিচে নামছে, নামার পরবর্তীতে ওর পাটা একটু পানিতে ছিল, কি জানি একটা পিচ্ছিল টাইপের জিনিস পা ওর পিছলাই ধরছে, মানে এমন ভাবে পিছলাই ধরছে যেটা আসলে আস্তে আস্তে নদীর মাঝখানে নিয়ে যাওয়া শুরু করছে। ও তো চিল্লানি শুরু করছে চারপাশে, এখন চারপাশে এমন শুনশান, কেউ শুনতেছেই না তার ভয়েস। এবং আরেক বন্ধু তো নৌকার মাঝখানে পড়ে আছে, কোনোভাবে কোনোভাবে ও ভালো সাঁতার কাটতো, তারপরেও কেন জানি পারতেছে না, তার চিল্লানি কেউ শুনতেছে না। কোনোভাবে সাঁতার কেটে পারে আসছে, এসে ওর বন্ধুটাকে টেনে কোনোভাবে ঘাড়ের মধ্যে নিয়েছে, নিয়ে তাড়াতাড়ি আগানো শুরু করছে। তখন দূর থেকে ওই কি টাইপের একটা অবায়ক টাইপের তাকে জোরে জোরে বলতেছিল যে তুই আজকে নদীর এই পাশে আসলি না জন্য বেঁচে গেছিস, তুই যদি নদীর এ পাশে আসতি তোকে আমি দেখে নিতাম। তাড়াতাড়ি কোনো রকমে তারা বাসায় চলে আসছে, মানে বাসায় আসতে পারেনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তাদের অবস্থা খুব খারাপ ছিল। পরের দিন তারা যখন হচ্ছে বাসায় আসছে, দুইজন বাসার মধ্যে তখন দেখে দুইজনের শরীরে জ্বর, অনেক পরিমাণ জ্বর ছিল। এর পরবর্তীতে ওই কবিরাজ টবিরাজ নিয়ে আসছে, পরে বলছিল জিনের একটা আসর পড়ছে। সো ওরা নাকি হচ্ছে গিয়ে তোমার রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, সো জিনের নাকি হচ্ছে ছায়ার উপর তারা থুথু দিছে টাইপের কিছু একটা করছে। হ্যাঁ, যাই হোক, ওইসব করার কারণে তাদের উপরে আসলে একটুখানি ভয় দেখাইছে। তো যাই হোক, এই পর্যন্ত ছিল। ক্লাসটা কেমন লাগছে, ভূতের গল্প কেমন লাগছে এইটা জানানোর দরকার নেই, কিন্তু ক্লাস শেষে অবশ্যই তোমরা ক্লাসটা কেমন লেগেছে এইটুক যদি না জানো, তাহলে ভূতের গল্প আর বলবো না। আমি জানি অনেকের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু প্যারা লাগছে, একটু বাসায় দেখো, দেখলে ইজি হয়ে যাবে। খুব বেশি যদি প্যারা লাগে এই জিনিসগুলো, আমি বলবো দরকার নাই, তুমি হচ্ছে সরাসরি এইটা পড়ো। তবে হ্যাঁ, মাঝে মাঝে বোর্ড পরীক্ষাতে চলে আসে, সো তখন কি করবা, সো পড়তেছো যেহেতু একটু ভালো করে মনোযোগ সহকারে পড়ো, দরকার হলে ক্লাসের পার্টগুলো আরেকবার টেনে টেনে দেখো, ইনশাল্লাহ মানে ভালো করেই বুঝতে পারবা। কেমন, হোপফুলি সবাই বুঝতে পেরেছো। আমার জন্য দোয়া করবা, ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হয়েছে নাকি হয়নি? ক্লাস ইন্ড হয়ে গেছে, ক্লাস তো চলতেছে, ক্লাস ইন্ড হয় না কেন? ক্লাস বন্ধ হয়, আরে ক্লাস বন্ধ হয় না কেন? এ চলে যাও সবাই। ক্লাস তো বন্ধ হচ্ছে না, ক্লাসে ভূত চলে আসছে, হচ্ছে না বন্ধ। চলে আসবো বাচ্চা